Assalamu alaikum. Welcome to lecture 8 of Classics in Translation, ENG 4224. It is a pleasure to welcome all of you as আমরা আস্তে আস্তে আমাদের আলোচনা শুরু করব। সবাই জয়েন করতে করতে আমাদের আজকের আলোচনা আজকে আমরা ফোকাস করব আমাদের যে বইয়ের 55 পেজ 55 Introduction to 1950 edition. আমরা আজকে পিডিএফ থেকেই পড়ব, লাইনগুলো হাইলাইট করা আছে, আমরা এগুলো বেশি করে গুরুত্ব দেব। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের ফোকাস হোমার। আজকে আমরা হোমারকে নিয়ে আলোচনা করব। এতদিন আমাদের বিষয়বস্তু ছিল ইলিয়াড, হোমার্স ইলিয়াড। আজকে আমরা ফোকাস করছি হোমার। আমরা যে টেক্সট থেকে পড়ব, পিডিএফ অলরেডি অ্যাভেলেবল। আমাদের যে বইটার পেজ 55 থেকে আমরা শুরু করব। Introduction to 1950 edition. আমাদের ক্লাস, যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্স এখনো যথেষ্ট সন্তোষজনক না, মাত্র 4 জন আছি, আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, আপনাদের সামনে এখন একটা স্লাইড আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। পড়তে পারছেন? দেখেন তো, পড়ার চেষ্টা করেন তো। না স্যার, পড়তে পারছি না স্যার। কেন পড়তে পারছেন না? কি সমস্যা? স্যার স্যার অক্ষরটা আসলে আমাদের জানা না, স্যার আমার জানা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের সামনে এখন যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইলিয়াডের একদম অরিজিনাল টেক্সট। এই ভাষায় লেখা হয়েছে। এটা হচ্ছে একদম অরিজিনাল টেক্সটটা। স্যার এটা কোন ফর্ম স্যার? এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ, গ্রিকদের ভাষা, এনশিয়েন্ট গ্রিক। এই ভাষায় এখন গ্রিকরাও কথা বলে না, এনশিয়েন্ট গ্রিক। এখানে যে কথাগুলো বলা আছে, অলরেডি কথাগুলো আমাদের পড়া আছে। এটা ট্রান্সলেশন হচ্ছে এই যে এখানে দেয়া আছে, এটা আমরা পড়েছি অলরেডি। এটা বুক 1 এর একটা পার্ট। এটা হচ্ছে বুক 1 এর একটা পার্ট। কেন আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ হোমার্স ইলিয়াড এটা কিন্তু ইংরেজি ভাষায় লেখা না। এটা লেখা হচ্ছে বহু আগে, আজকে থেকে 2800 বছরেরও বেশি, মোর দেন 2000, কেউ কেউ বলে 3000 বছর বয়স। আমাদের এই ইলিয়াডের বয়স হচ্ছে 3000 বছরের কাছাকাছি, বা কেউ বলে তারও বেশি। এই ইলিয়াডটা লেখা হয়েছিল এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমাদের ইলিয়াড কিন্তু আসলে ইট ওয়াজ নট রিটেন, এটা কিন্তু লেখা হয়নি। এটার মানে হচ্ছে আমাদের যিনি ক্রিয়েটর হোমার, আমরা যদি বলি হোমার রোট ইলিয়াড, তাহলে কথাটা বলা ভুল হবে। অ্যাকচুয়ালি হোমার ডিক্টেটেড। হোমার উনি পড়াশোনা জানতেন না, উনি লিখতে পারতেন না, তার উপরে উনি ছিলেন অন্ধ, উনি চোখে দেখতে পেতেন না। উনি কোন একটা কারণে তখনকার সময়ের যে গভর্নমেন্ট, সরকারের বিরাগ ভাজন হন, সরকার তাকে বন্দি করে, জেলখানায় বন্দি করে। জেলখানায় বসে বসে হোমার, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি ঠুকে 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 মুখে মুখে উনি কবিতা বানিয়ে ফেলতেন।
তার মুখে মুখে গল্প। হোমার লাঠি ঠুকে ঠুকে ছন্দে ছন্দে মুখে মুখে গল্প বলতেন, মানুষজন অবাক হয়ে শুনতো। হোমারের এই সেই মুখে মুখে ওরাল পোয়েম, লং পোয়েম, সেটাই মানুষজন শুনতে শুনতে একটা সময় মুখস্থ করে ফেললো। তারও বহু যুগ পরে সেটা রিটেন ফর্মে আসলো। তার মানে প্রথমে এটা ছিল ওরাল ফর্মে, মুখে মুখে, লোকের মুখে মুখে ইলিয়াডের গল্প। এরপর বহুদিন পরে, বহু যুগ পরে গ্রিক ভাষায় এটা লেখা হলো। আপনাদের সামনে এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, বিদঘুটে সব লেটার, অনেক পড়া যাচ্ছে না, এগুলো হচ্ছে এনশিয়েন্ট গ্রিক অ্যালফাবেট। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো কিছু কিছু চিনতে পারবেন, ল্যামডা, পাই, সিগমা, গামা, এগুলো হয়তো দেখতে পাবেন, ডেল্টা, এগুলো হচ্ছে সবই এনশিয়েন্ট গ্রিক অ্যালফাবেট। কেন আপনাদেরকে এটা দেখাচ্ছি? দেখাচ্ছি কারণ আমরা যে এতদিন ধরে লেকচার 1 থেকে লেকচার 7 পর্যন্ত, এই 7টা লেকচার আমরা ইলিয়াড পড়লাম, ইলিয়াডের গল্প পড়লাম। আমরা কিন্তু আসল টেক্সট পড়িনি, আমরা পড়েছি ট্রান্সলেটেড। মনে রাখবেন, উই স্টাডিড দ্য ট্রান্সলেটেড ভার্সন। এজন্য কিন্তু আমাদের কোর্সের নাম হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। যদিও বারবার আমরা বলছি হোমারের ইলিয়াড, হোমার্স ইলিয়াড, হোমার্স ইলিয়াড, কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র হোমারের ইলিয়াড পড়ছি না, আমরা পড়ছি দ্য ট্রান্সলেশন অফ হোমার্স ইলিয়াড। কে ট্রান্সলেশন করেছেন? আমাদের যিনি ট্রান্সলেশন করেছেন ওনার নাম ইভি রিউ। ইভি RIEU, ইভি রিউ। আপনাদের যে পিডিএফ বইটা দেয়া আছে ওখানে দেখবেন ভদ্রলোকের নাম দেয়া আছে ইভি রিউ। আমরা শুরুর দিকে দেখি, হয়তো থাকতে পারে ভদ্রলোকের নাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বইয়ের প্রচ্ছদ, মূল পাতা। এই যে দেখেন, হাইলাইট করছি, ভদ্রলোকের নাম লেখা আছে ইভি রিউ। উনি কে? কেন ওনার নাম আমাদের জানা জরুরি? কারণ ওনার ট্রান্সলেশনে আমরা পড়ছি, এতদিন যে আমরা পড়লাম বই ট্রান্সলেশন, সবই হচ্ছে ইভি রিউ ভদ্রলোকের ট্রান্সলেশন। ওনার ট্রান্সলেশনে আমরা পড়ছি, ওনার নাম হচ্ছে ইভি রিউ। উনি কে? ইভি রিউ, a scholar of St. Paul's School and Balliol College, Oxford. তারপর তার জীবনের কাহিনী এখানে বলা আছে, ইভি রিউ। আপনারা আপনাদের বইতে দেখবেন ইভি রিউ সম্পর্কে লেখা আছে। হোমারের ক্লাসিক্স হয়তো আমরা এত সহজে পড়তে পারতাম না যদি না ইভি রিউ আমাদের জন্য এত সহজ করে ট্রান্সলেশন করে দিতেন। আজকে আমরা পড়ব হচ্ছে ইভি রিউ এর 1950 সালে উনি যে ট্রান্সলেশনটা পাবলিশ করলেন, ট্রান্সলেশন অফ হোমার্স ইলিয়াড, সেই ইন্ট্রোডাকশন, মুখপত্র, বইয়ের যে ইন্ট্রোডাকশন, ওখানে উনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা পিডিএফ থেকে পড়ছি, বইয়ের বিভিন্ন জায়গায় হাইলাইট করা আছে, এই জায়গাগুলো আপনারা মন দিয়ে পড়বেন। আমরা আমাদের বই পিডিএফ যে বইটা আপনাদের দেয়া আছে ওই বইয়ের 55 নম্বর পেজে চলে যাই। এখানে আপনারা পাবেন ইন্ট্রোডাকশন টু 1950 এডিশন। এখানে দেখবেন প্রথম লাইনেই লেখা আছে, The Greeks looked on the Iliad as Homer's major work. গ্রিক জাতি, তাদেরকে বলা হয় অন্যতম সভ্য জাতি, দ্য গ্রিকস, তাদেরকে ক্রেডিট দেওয়া হয় দে আর দ্য ফার্স্ট সিভিলাইজেশন, ফার্স্ট ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার শুরু গ্রিকদের মাধ্যমে। গ্রিকরা, সেই গ্রিকরা, দে রিগার্ডেড
দ্য ইলিয়াড অ্যাজ হোমার্স মেজর ওয়ার্ক। ইলিয়াড হচ্ছে হোমারের জীবনের সবচেয়ে বড় কাজ। ইলিয়াড ইজ হোমার্স মেজর ওয়ার্ক। এখন ইলিয়াড কি আমরা অলরেডি কিছু আইডিয়া আমাদের আছে। ইট ইজ বেসিক্যালি দ্য স্টোরি অফ অ্যাকিলিস। ইলিয়াড ইজ স্টোরি অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের গল্প। ফোকাসটা হচ্ছে অ্যাকিলিস। এখানে হেলেনও আমাদের ফোকাস না, প্যারিসও না ফোকাস, নট ট্রয়। এখানে কিন্তু ট্রয় নগরীও আমাদের ফোকাস না। সুতরাং আপনারা যদি কেউ ট্রয় মুভিটা দেখে থাকেন অথবা ট্রয় সিরিয়াল আছে একটা, ট্রয় একটা বিখ্যাত সিরিজ আছে, ট্রয় ফল অফ এ সিটি, অথবা অ্যাগামেমনন যদি দেখে থাকেন, তাহলে আপনারা কিন্তু ওইটার কাহিনী এই জায়গায় অ্যাপ্লাই করলে ভুল হবে। ইলিয়াড হচ্ছে বেসিক্যালি দ্য স্টোরি অফ অ্যাকিলিস। এখানে আমাদের ফোকাসটা হচ্ছে অ্যাকিলিসের গল্প। কি গল্প এটা অলরেডি আমরা আলোচনা করেছি গত 7 লেকচারে। আজকে আমরা একটু অন্যভাবে দেখব গল্পটাকে। তাহলে প্রথম হাইলাইটেড পার্ট কি ছিল আমাদের? তো প্রথম হাইলাইটেড পার্ট হচ্ছে এটা, দ্য ইলিয়াড অ্যাজ হোমার্স মেজর ওয়ার্ক। আমরা ইলিয়াডকে বলছি হোমারের জীবনের সবচেয়ে বড় কাজ। এখানে কি দেখা যাচ্ছে? হিয়ার উই ফাইন্ড দ্য স্টোরি অফ অ্যাকিলিস। এরপর আপনারা যদি পড়তে থাকেন তাহলে আমরা পাবো তুলনা, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট বিটুইন হোমার্স টু মেজর ওয়ার্ক। হোমারের আরেকটা বিখ্যাত কাজ আছে, সেটা হচ্ছে অডিসি, দ্য এপিক অফ অডিসি। অডিসি হচ্ছে তার আরেকটা বিখ্যাত কাজ। ইভিডিউ তার ইন্ট্রোডাকশনের শুরুতেই এই দুইটার সাথে তুলনা করছেন, ইলিয়াড এন্ড অডিসির তুলনা করছেন। তুলনা করে বলছেন যে একটা সময় উনি মনে করতেন অডিসিউসই তার বেস্ট ওয়ার্ক। প্রথম দিকে এই যে উনি বলছেন, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন, আই মাইসেলফ ইউজড নট টু অ্যাকসেপ্ট দিস ভার্ডিক্ট। ইভিডিউ বলছেন যে আমি প্রথমে এটা মানতাম না, বিশ্বাস করতাম না। কোন কথাটা? এই যে প্রথম কথাটা, ইলিয়াড ইজ হোমার্স মেজর ওয়ার্ক। উনার মতে অডিসি, ইউলিসিসের অডিসি হচ্ছে উনার সবচেয়ে গ্রেট ওয়ার্ক। প্রথমে উনি তাই ভাবতেন। সেজন্য আই মাইসেলফ ইউজ নট টু অ্যাকসেপ্ট দিস ভার্ডিক্ট, উনি এটা মেনে নিতে পারেননি। and I felt that many modern readers would agree with me. উনি ভেবেছিলেন যারা হচ্ছে মডার্ন রিডার তারা বেশিরভাগই তার সাথে একমত হবে যে ইলিয়াড না, অডিসি হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত কাজ। এরপর উনি খেয়াল করলেন যে উনি আসলে মন দিয়ে ইলিয়াড পড়েননি, না পড়েই উনি ইলিয়াডকে আন্ডার এস্টিমেট করছেন। তারপর উনি একটা দায়িত্ব কাঁধে নিলেন, খুবই বড়, খুবই জটিল একটা কাজ। বলছে, আই ব্রেস্ট মাইসেলফ ফর দ্য টাস্ক অফ ট্রান্সলেটিং দ্য ইলিয়াড। ইভিডিউ ভদ্রলোক অনেক সাধনা করে, অনেক কষ্ট করে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ট্রান্সলেশন অফ ইলিয়াড ফ্রম এনশিয়েন্ট গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে অনুবাদ। উনি এই বিশাল কর্মযজ্ঞ শুরু করলেন। ভাগ্যে শুরু করেছিলেন, নাহলে তো আজকে আমাদের সমস্যা হয়ে যেত। কারণ বাজারে যত ট্রান্সলেশন আছে, ইভিডিউ এরটাই সবচেয়ে সহজ। থ্যাংকস টু ইভিডিউ, উনি খুব বুদ্ধি করে কাজটা করেছেন তখন। which I had not read through as a whole for 12 years. উনি বলছেন 12 বছর ধরে উনি মন দিয়ে পড়েননি। উনি যখন ট্রান্সলেশন করা শুরু করলেন, when he started the task of translating the Iliad, তখন উনি ভালো করে খেয়াল করলেন যে what is the specialty about Iliad। যখন ট্রান্সলেশন করতে শুরু করলেন, তখন উনি he had very different feelings, অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে ভর করলো। and now that I have finished the work, ট্রান্সলেশনের কাজ শেষ করার পর, I am completely reassured the Greeks were right. গ্রিকরা ঠিক। কোন বিষয় ঠিক? The Iliad is Homer's major work. ইভিডিও বলছেন, আমি ট্রান্সলেশন করা শেষ করে, আমার ট্রান্সলেশন করা যখন শেষ হলো, তখন আমি গ্রিকদের সাথে একমত হলাম। একদম নিঃসন্দেহে একমত হয়ে বলতে পারি যে ইলিয়াড হচ্ছে হোমারের জীবনের শ্রেষ্ঠ কাজ। তার মানে অ্যাপ্রিসিয়েট করছে যে হোমার জীবনে যত লেখা আছে, স্পেশালি অডিসি এন্ড ইলিয়াড,
ইলিয়াড হচ্ছে শ্রেষ্ঠ কাজ। ওকে, আমরা নেক্সট প্যারাতে যাই। প্রথম প্যারাতে তাহলে আমাদের ফোকাস কি ছিল? ইন ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের ফোকাস হচ্ছে ইভিরিউ কিভাবে স্বীকার করে নিচ্ছেন যে ইলিয়াড হচ্ছে হোমারের জীবনের শ্রেষ্ঠ কাজ। প্রথমে উনি স্বীকার করছেন। কিভাবে উনি বুঝলেন, কিভাবে বিচার করছেন যে ইলিয়াড হোমারের জীবনের শ্রেষ্ঠ কাজ, এটা আমরা পাচ্ছি হচ্ছে তার পরের প্যারাগ্রাফে। In this question not of any difference in skill but of artistic level, কেন উনি অডিসির চাইতে ইলিয়াডকে উন্নত কাজ, বেটার ক্রিয়েশন বলে আখ্যায়িত করছেন? এটার কারণ হচ্ছে আর্টিস্টিক লেভেল, শিল্পের মান। আর্টিস্টিক লেভেল থেকে যদি চিন্তা করি তাহলে ইলিয়াডের মান অডিসির থেকে উন্নত। দ্য অডিসি উইথ হ্যাপি এন্ডিং, আমরা যদি অডিসি পড়ি, অডিসি অনেক বিখ্যাত, খুবই জনপ্রিয়। ইলিয়াডের থেকে অডিসিটা বেশি জনপ্রিয়, বিশেষ করে যারা ইয়াং, তরুণ। অডিসিতে, অডিসিটা কেন ফেমাস, কেন এটা বেশি পপুলার, আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। অডিসি উইথ ইটস হ্যাপি এন্ডিং প্রেজেন্টস দ্য রোমান্টিক ভিউ অফ লাইফ। অডিসির যে লাস্টটা, এন্ডিংটা হচ্ছে কমেডি, সবকিছু হ্যাপিলি শেষ হচ্ছে, উইথ ইটস হ্যাপি এন্ডিং। অডিসিতে আমরা পাই হ্যাপি এন্ডিং, মন ভালো করা একটা সমাপ্তি, and it presents the romantic view of life, এবং পৃথিবী, জীবনে যা কিছু সুন্দর, আশাবাদ, বেটার, মানে আলোকিত দিক, জীবনের আলোকিত দিক, এটার প্রতিফলন আমরা অডিসিতে পাই। অডিসি ডিসকাসেস দ্য রোমান্টিক ভিউ অফ লাইফ, মানে যা কিছু সুন্দর, একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। অডিসিতে আমরা পাই হচ্ছে জীবনের প্রতি একটা ইতিবাচক মনোভাব, পজিটিভিটি। ইন কন্ট্রাস্ট ইলিয়াড হচ্ছে একটা ট্র্যাজেডি, হাইলাইট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ, দ্য ইলিয়াড ইজ এ ট্র্যাজেডি। ইলিয়াডকে আমরা বলছি একটা বিয়োগান্তক গল্প, ট্র্যাজেডি, মানে এখানে যা ঘটে খুবই বেদনাদায়ক। দ্য ইলিয়াড ইজ এ ট্র্যাজেডি, ইলিয়াডকে আমরা বলছি ট্র্যাজেডি। ইলিয়াডকে কেন ট্র্যাজেডি বলছি, আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এখানে দেখবেন একটা সেন্টেন্স হাইলাইট করা আছে। A number of new things, many of them very terrible and lovely. ইলিয়াডে আমরা নতুন কিছু বিষয়বস্তুর আলোচনা পাই। Many of them very terrible and lovely. Many of them very terrible and lovely. এর মধ্যে বেশিরভাগই হচ্ছে terrible and lovely, ভয়ঙ্কর সুন্দর, মানে আমরা আকৃষ্ট হই, কিন্তু তার মধ্যে কিছু ভয়ঙ্কর বর্ণনা পাই আমরা। স্পেশালি আমরা যখন বুক 20 পড়েছিলাম, অ্যাকিলিস যখন হত্যাযজ্ঞ চালাচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে, সেই বর্ণনা তো খুবই টেরিবল, ভেরি টেরিবল, মানে খুবই বেদনাদায়ক। A number of new things, many of them very terrible and lovely came into sight. ইলিয়াড আমাদেরকে বাস্তবতার একটি কঠিন রূপ, বাস্তবতা হতে নির্মম হতে পারে, আরো বিশেষ করে বলতে গেলে যুদ্ধ, যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে, যুদ্ধ কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তার একটা বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করছে। Homer himself became, if possible, even more human. হোমারের বর্ণনায় আমরা মানবিকতার উপস্থিতি পাই, উনি মানবিকতা নিয়ে কথা বলছেন। যখন সব, বিশেষ করে আপনি অডিসির কথা একটু আগে বললাম আমরা, যে অডিসি ডিপিক্টস হ্যাপি এন্ডিং, সমাপ্তিটা আনন্দের। এখানে আমরা ইতিবাচক মনোভাব পাই জীবন সম্পর্কে। যখন আমরা জীবন সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব প্রকাশ করি, তখন কিন্তু মানবিকতাটা অত বেশি প্রকটভাবে আমরা উপস্থাপন করতে পারি না। হিউম্যানিটি বা মানবিকতা আমরা যদি একদম নিখুঁতভাবে বর্ণনা করতে চাই, তাহলে আমাদেরকে দুঃখের কাহিনী বর্ণনা করতে হবে। We must portray the sad story. ইলিয়াড এতটাই বেদনাদায়ক, এখানে মানবিকতাটা সেইভাবেই প্রতিফলিত হচ্ছে যেভাবে হওয়া উচিত, বাস্তবতাকে যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। He had climbed high, he had faced and solved some of the ultimate enigma.
আমাদের জীবনে কিছু রহস্য আছে যে রহস্যের কোনো সমাধান নাই। আমাদের জীবনে অনেক জিজ্ঞাসা আছে। আমরা মনে করি জীবন আনফেয়ার, লাইফ ইজ আনফেয়ার, লাইফ ইজ ক্রুয়েল, রিয়েলিটি ইজ ব্রুটাল। এই জিনিসগুলি ইলিয়াডে বারবার আসছে। হোমার he faced and solved some of the ultimate enigmas. আমাদের জীবনের কিছু রহস্যময়তা আছে। ইলিয়াডে সেই সব রহস্যময় বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করা হয়েছে। হোমার আমাদেরকে আমাদের মনোযোগ ওই দিকে নিয়ে যাচ্ছেন যে আমরা একটু চিন্তা করি যে আমাদের জীবন কতটা রহস্যময়। আমরা জীবনটাকে যতটা সহজ মনে করি, জীবন আসলে ততটা সহজ নয়। লাইফ ইজ ভেরি কমপ্লেক্স ইনডিড। উনি এমন একটা উচ্চতা থেকে, এমন একটা হাইট থেকে মানুষের দুঃখ কষ্ট হাসি কান্নাকে দেখছেন ইন সাচ, মানে আপনারা একটা জিনিস আরো খেয়াল করেছেন, উঁচু উঁচু বিল্ডিং এর ছাদ থেকে দেখতে ভালো লাগে। বিশেষ করে অনেক উঁচু থেকে যদি আপনি বস্তিও দেখেন, বস্তির মানুষের দুঃখ কষ্ট দেখেন, তাও আপনার ভালো লাগবে। কারণ অনেক উঁচু থেকে সবকিছুই দেখতে ভালো লাগে। আপনি যখন অনেক উঁচুতে উঠে যাবেন তখন কিন্তু মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু আপনাকে একই মনে হবে, সেম। আমাদের হোমার উনি এত হাইট থেকে, এত উচ্চতা থেকে সবকিছু দেখছেন। এখানে মেটাফরিক্যালি বলছি, উচ্চতা মানে হচ্ছে সবকিছু একটা ডিস্টেন্স থেকে দেখা, দূর থেকে দেখা। সেই হাইটস ওয়্যার টিয়ার্স এন্ড লাফটার সিজ টু কাউন্ট। হাইলাইট করা আছে, লাইনটা দেখেন। হোমার এত উচ্চতা থেকে, এমন এক উচ্চতা থেকে মানুষের জীবনকে লক্ষ্য করছেন যেখানে মানুষের হাসি কান্নার আসলে ওইভাবে আলাদা কোনো গুরুত্ব নাই। হাসি যা কান্নাও তাই, সবকিছুই এক। আমরা আমাদের জীবনে হাসিকে কামনা করি, আমরা হাসতে চাই, আমরা কান্নাকে ভয় পাই, আমরা দুঃখকে ভয় পাই, আমরা আনন্দ পেতে চাই। হোমার দেখাচ্ছেন আমাদের জীবনের হাসি বা কান্না, বাস্তবতার কাছে মানুষের হাসি কান্নার কোনো গুরুত্ব নেই, দাম নেই। মানে হোমার এমন ভাবে রিয়েলিটিকে উপস্থাপন করেছেন সেখানে যেমন হাসি তেমন কান্না। স্পেশালি আপনি হাসি কান্নাকে আলাদা করে গুণে শেষ করতে পারবেন না। হোমার is has reached in that heights where tears and laughter cease to count. আমাদের হাসি কান্নার ঊর্ধ্বে, বাস্তবতা হাসি কান্নার ঊর্ধ্বে। মানে ইলিয়টকে উনি এমন ভাবে উপস্থাপন করেছেন যে এখানে এত বেশি কান্না, এত বেশি হাসি, সমগ্রতা, জীবন তার সমগ্রতা একদম সামগ্রিক রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। আপনি এখানে শুধুমাত্র হাসিকে গুরুত্ব যদি দেন ভুল হবে, শুধু যদি দুঃখকে গুরুত্ব দেন তাও ভুল হবে। একটা সামগ্রিক, একটা কম্প্রিহেন্সিভ পিকচার আমাদেরকে নিতে হবে। বাস্তবতা মানে সবকিছু, এখানে আনন্দ দুঃখ হাসি রাগ ব্যথা অভিমান সব একসাথে আসবে। এরপরে প্লট অফ দ্য ইলিয়াড সংক্ষেপে এখানে বর্ণনা করা আছে, ইলিয়াডে কি ঘটে, কাহিনীর বর্ণনা। এটা আমরা আলাদা করে পড়লাম না, এটা অলরেডি আমাদের পড়া আছে। আমরা পরের পেজে লাস্টের প্যারাগ্রাফে চলে যাই। লাস্টের লাইনটাতে দেখেন হাইলাইট করা আছে, The Iliad is a fine example of the Greek method of constructing a story. ইলিয়াডকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি, আজকের ক্লাসের আমাদের ফোকাসটা কি? আমাদের প্রথম ফোকাস হচ্ছে, হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন, দ্য স্টোরি টেলিং টেকনিক ইন দ্য ইলিয়াড। ইলিয়াড এই এপিকে, আমাদের এপিক হিরোইক এপিকে হোমার কি স্টাইলে কি টেকনিক ফলো করে গল্প শোনাচ্ছেন আমরা সেটা নিয়ে আলোচনা করব প্রথমে। দ্য ইলিয়াড ইজ a fine example of Greek method of constructing a story. শুধুমাত্র হোমার না, গ্রিকরা, স্পেশালি গ্রিক যারা গল্পকার, যারা গল্প আমাদেরকে বলতেন, গ্রিক গল্পকার, তারা কিভাবে গল্প শোনাতেন। হোয়াট ইজ দ্য গ্রিক মেথড অফ কনস্ট্রাক্টিং এ স্টোরি, ওরা কিভাবে গল্পটা কাঠামো দাঁড় করাতো, কিভাবে গল্পটা তৈরি করতো, তার সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। গ্রিক মেথড অফ কনস্ট্রাক্টিং এ স্টোরি, স্টোরি কনস্ট্রাকশন মেথড। আমরা
পেজে এই এ প্লে এ ফুল স্টপের পর এই সেন্টেন্সটা আপনারা দেখেন, ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে গ্রিকদের কথা বলছি, গ্রিক কালচার, গ্রিক সংস্কৃতিতে বেশিরভাগ ক্ষেত্রে, since the matter was traditional and the end was already known to the audience when they sat down to the beginning, and the author had to secure his effects by other methods than of that of surprise. মানে কি? এর মানে হচ্ছে হোমার, আমি তো আপনাদেরকে কাছে শুরুতে বললাম যে হোমার জেলখানায় বসে, হোমার অন্ধ ছিলেন, হোমারের হাতে একটা লাঠি ছিল, জেলখানায় বসে লাঠি ঠুকে 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 উনি সবাইকে কবিতার ভাষায় সুন্দর করে গল্প শোনাতেন। মানুষজন কিন্তু অলরেডি জানতো ইলিয়াডের কাহিনী, লোকে লোকে মুখে কিন্তু হাজার হাজার বছর ধরে প্রচলিত, অলরেডি তখন প্রচলিত, সবাই জানে গল্পে কি হবে, কি কি বড় বড় ঘটনা সবকিছু তাদের জানা। হোমার কি করলেন, এই যে সবাই জানে, গল্পটা জানে, এই গল্পটা সবাই জানার পরেও তাদেরকে কিভাবে আকৃষ্ট করে রাখা যায় সেটার একটা টেকনিক আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সবাই অলরেডি জানে মূল ঘটনা কি হবে, গ্রিকরা কিন্তু মানে ততদিনে জানে, সবাই জানে, লোকে মুখে সবাই প্রচলিত, সবাই জন্মগত ভাবেই তাদের যে কিংবদন্তি, লোককথায় তারা হেক্টর, অ্যাকিলিস, প্যারিস, অ্যাগামেমনন সবার গল্প তাদের জানা, আসল কাহিনী তাদের জানা। কিন্তু হোমার কিভাবে তাদেরকে আকৃষ্ট করলেন? দ্য টেকনিক, দ্য ডিটেইলস, উনি এমন ভাবে গল্পটাকে বললেন যে জানা গল্প নতুন ভাবে তাদের সবার সামনে উপস্থাপিত হলো। সারপ্রাইজ বলতে কিছু নাই, অলরেডি স্পয়লার, সবার কাছে স্পয়লার আছে, সবাই জানে যে হেক্টর মারা যাবে, পেট্রোক্লাস মারা যাবে, অ্যাকিলিসের হাতে হেক্টরের মৃত্যু হবে, অ্যাগামেমননের সাথে অ্যাকিলিসের ঝগড়া হবে, এই ঘটনাগুলো সবাই জানে। এভরিওয়ান নোজ দ্য অ্যান্সার অফ হোয়াট, কি কি ঘটবে তা সবাই জানে। তাহলে হোমার কিভাবে সবার মনোযোগ আকর্ষণ করছেন? উনি গুরুত্ব দিলেন হাউ অ্যান্ড ওয়াই। উনি হোয়াটে গুরুত্ব না দিয়ে উনি গুরুত্ব দিলেন হচ্ছে হাউ অ্যান্ড ওয়াই, কেন এবং কিভাবে। ওনার যে ডিটেলস, এই যে হাইলাইট করা আছে আপনারা দেখেন, হোমারের অরিজিনালিটি কোথায়? ইন দ্য ডিটেলস। প্রচলিত গল্প, মুখে মুখে সবাই জানে গল্পটা, এটা কিন্তু হোমারের নিজের আবিষ্কার করা গল্প না, ইলিয়াড। হোমার কিন্তু মাথা খাটিয়ে কল্পনা করে বের করেন, এটা হোমার প্রচলিত কাহিনীর উপর ভিত্তি করেই ইলিয়াড কিন্তু রচনা করা হয়েছে। হোমার উনি ফোকাস করছেন ইন দ্য ডিটেইলস, উনি ফোকাস করছেন ডিটেইলসে। হি ইজ ফোকাসিং নট অন হোয়াট বাট হোয়াই অ্যান্ড হাউ, কেন এবং কিভাবে। আমরা তার নিচে আসি, হাইলাইট করা আছে, আমি ফোকাস করছি, আপনারা দেখেন। হোমার্স ফার্স্ট অডিয়েন্সেস, হোমার প্রথম যাদের কাছে এই গল্পটা বলছিলেন, জেলখানায় বসে বসে অন্ধের লাঠি ঠুকে ঠুকে ছন্দে ছন্দে যখন গল্পটা সবাইকে শোনাচ্ছিলেন, ফার্স্ট অডিয়েন্সেস must have been delighted by the daring humor with which he presented the comedy of Olympus. সবাই তো ইলিয়াডের মূল গল্প জানে, কিন্তু গল্পের মধ্যে যে গডস এন্ড গডেসেস, তাদের জীবনের গল্প, এটার ডিটেইল তখনকার মানুষের জানা ছিল না ওইভাবে। হোমার গডস এন্ড গডেস, তাদের জীবনের যে হিউমার, তাদের জীবনের যে পিকুলিয়ার অ্যাক্টিভিটি, সেটার বর্ণনা চমৎকার ভাবে করলেন এবং মানুষ লুফে নিল, মানুষ আনন্দের সাথে লুফে নিল। গডস এন্ড গডেসেস তাদের জীবনের বর্ণনায় এত চমৎকার একটা আনন্দদায়ক পরিবেশের জন্ম দিলেন। দ্য হিউমার, হাসি, আনন্দ, হাস্যরস, গডস এন্ড গডেসের ওনাদের কথাবার্তার বর্ণনা যখন আসলো, তখন তা সত্যিই সবার কাছে খুবই খুবই আনন্দের একটা বর্ণনা। দ্য কমেডি অফ অলিম্পাস, জিউস, হিয়েরা, হেফাইস্টাস, তাদের মধ্যে যে বর্ণনাটা, এদের যে কথাবার্তা, দৈনন্দিন আলাপ, এই আলাপচারিতার মধ্যে হোমার হিউমার নিয়ে আসলেন, হিউমার, হাস্যরস। ইলিয়াড তো আমরা জানি দুঃখের গল্প,
একটু আগেই বলেছি ইলিয়াড ইজ আ ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির মধ্যেও হালকা কমেডি নিয়ে আসছেন। আপনারা যারা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বা ক্লাসিক্যাল ট্র্যাজেডি পড়েছেন তারা জানেন যে ট্র্যাজেডি মানে সেখানে কিছু কমিক রিলিফ থাকতে হবে, কমিক্যাল রিলিফ থাকতে হবে। এইখানে ইলিয়াড অবশ্যই ট্র্যাজেডি, এখানেও আমরা কিছু কমিক রিলিফ পাচ্ছি when we find the conversation among gods and goddesses. Gods and goddesses তারা যে একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলছে, তাদের আলাপচারিতা, এর মধ্যে আমরা পাচ্ছি হিউমার। এখন আমরা ফেরত আসি হোমারস টেকনিক অফ স্টোরি টেলিং। হোমার কিভাবে গল্প শোনাতো সবাইকে? হোমার এমপ্লয়েস টু ডিভাইসেস। হোমার তার গল্প বলায় দুইটা অস্ত্র ব্যবহার করেছেন। টু ডিভাইস, দুটো বিশেষ টেকনিক ইউজ করে উনি গল্প বলছেন। Far from feeling that his hearers' foreknowledge is a handicap, উনি যাদের কাছে গল্পটা বলছেন তারা তো অলরেডি গল্পটা জানেই। এখন যারা অলরেডি গল্পটা জানে তাদেরকে আপনি গল্প শোনাচ্ছেন, একটা সময় আপনার মনে হতে পারে যে ওরা তো সবাই গল্পটা জানেই, তাহলে আমি ওদেরকে কিভাবে আনন্দ দেব, কিভাবে মজা দেব? হোমার কিন্তু ভালো করে জানে যে সবাই ইলিয়াডের গল্প জানে, অ্যাকিলিসের গল্প জানে, হেক্টর প্যারিসের গল্প জানে, কিন্তু তারপরও উনি কিভাবে সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখছেন। সবাই জানে গল্পে কি হবে, কি কি ঘটবে, তারপরেও ওনার একটা বিশেষ গুণ ছিল। সেটা কি? সেকেন্ড লাইনটা দেখেন, হি মেক্স ক্যাপিটাল আউট অফ ইট বাই গিভিং দেম আ কনফিডেন্সিয়াল অ্যাসাইডস। সবাইকে গল্পের পেছনের গল্প শোনাতেন। যেমন ফর এক্সাম্পল নিচে একটা হাইলাইট আছে যে উনি কিভাবে স্পেশাল ডিটেইলস দিতেন। স্পেশাল অ্যাসাইড, কনফিডেন্সিয়াল অ্যাসাইডস। যেমন অ্যাকিলিস রিপেডিয়েটস অ্যাগামেমননস ওভারচার। রিপেডিয়েটস মানে হচ্ছে অস্বীকার করা, ওভারচার মানে হচ্ছে কর্তৃত্ব। অ্যাকিলিস যখন অ্যাগামেমননের কর্তৃত্বকে অস্বীকার করলো, মানে হচ্ছে যখন তাদের মধ্যে ঝগড়া, খুবই ভয়ঙ্কর ঝগড়া লাগলো। সবাই জানে, সাধারণ মানুষ সবাই জানে যে অ্যাগামেমনন আর অ্যাকিলিসের মধ্যে ঝগড়া হয়েছিল, এজন্য অ্যাকিলিস যুদ্ধে থেকে ফেরত আসে। এখন ঘটনা হচ্ছে কেন ঝগড়াটা লাগলো? সবাই জানে যে ঝগড়া হয়েছিল, কিন্তু খুব কম মানুষই জানে যে কেন ঝগড়া লেগেছিল। ওই জায়গাটা ইউজ করেছেন হোমার। এই যে ওয়াই অ্যান্ড হাউ, হোয়াট কি ছিল? কোয়ারেল বিটুইন অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস। উনি সেটাকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিলেন কোথায়? ওয়াই, কেন ঝগড়া লাগলো, হাউ, কিভাবে ঝগড়া লাগলো, ওয়াই অ্যান্ড হাউ। যখনই উনি এই স্পেশাল ইনফরমেশন দেওয়া শুরু করলেন, তখন মানুষজন বলল, আরে আমি তো জানি ঝগড়া লাগছিল, কিন্তু কেন লাগছিল তা তো জানি না। সবাই তখন মন দিয়ে শোনা শুরু করলো যে ঘটনা আসলে কি, কেন এদের মধ্যে ঝগড়া লাগলো। এরপর সবাই জানে যে অ্যাকিলিস যুদ্ধে ফেরত আসবে এবং সে হেক্টরকে হত্যা করবে, কিন্তু কখন ফিরবে, কিভাবে ফিরবে তা তো জানে না। বিশেষ করে যতবার অ্যাকিলিস একদম ডিটারমাইন্ড হয়ে ঘোষণা করে যে অ্যাগামেমনন, আমি তোমার সাথে তোমার আর যুদ্ধই করব না, আমি ফিরে যাচ্ছি, তখন শ্রোতারা বলছে, আরে আরে আরে, অ্যাকিলিস দেখি বাড়ি ফিরে চলে যাইতেছে, ওনা যুদ্ধে ফিরবে, ফিরবে না নাকি? তখন যখনই দেখে যে কাহিনী অন্যদিকে ঘুরে যাচ্ছে, তখন রিডারদের মনে সাসপেন্স তৈরি হয়, আরে ঘটনা দেখি অন্যরকম ঘটতেছে, আমি না জানতাম অ্যাকিলিস যুদ্ধে ফিরে আসে, ও তো চলে যাইতেছে, তাহলে যুদ্ধ ফিরবে কখন? এই যে একটা ঘটনাকে স্পেশাল ডিটেলস দেয়া, এটা হচ্ছে হোমারের স্পেশাল স্টাইল। গিভিং কনফিডেন্সিয়াল অ্যাসাইড মানে হচ্ছে গিভিং স্পেশাল ডিটেলস। যেমন মানুষ জানতো যে হেক্টরের সাথে অ্যাকিলিসের যুদ্ধ হবে এবং হেক্টর মারা যাবে, কিন্তু কিভাবে তাদের মধ্যে ঝামেলাটা তৈরি হলো এটার ডিটেইল হয়তো অনেকেরই জানা ছিল না। স্পেশালি ধারণা করা হয় পেট্রোক্লাসের যে গল্পটা, অনেকে বলে দ্য স্টোরি অফ পেট্রোক্লাস, এই যে পেট্রোক্লাসের যে ডিটেইলটা, এটা তখনকার সময় মানুষের জানা ছিল না। মানুষ জানতো যে অ্যাকিলিস কিল্ড হেক্টর,
কিন্তু তারা জানতো না কেন হত্যা করলো। এই যে ডিটেলসটা, এইটা অ্যাড করলেন হোমার নিজে। তারপরে দ্য স্টোরি অফ ক্রাইসিস, দ্য প্লেগ, এই প্লেগের ঘটনাটা মানুষ জানতো না, এটা স্পেশাল অ্যাড করলেন হোমার। হোমার হচ্ছে এরকম প্রচলিত গল্পের মধ্যে, এই প্রচলিত গল্পের উপর ভিত্তি করে উনি এটার মধ্যে স্পেশাল ডিটেইলস অ্যাড করছেন। যেমন মানুষ জানতো, আবারও রিপিট করছি, সবাই জানতো, এভরিওয়ান নিউ দ্যাট দেয়ার ওয়াজ এ হিউজ কোয়ারেল বিটুইন অ্যাকিলিস এন্ড অ্যাগামেমনন। কিন্তু কথা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া কেন লাগলো, কি কারণ, সেটার ডিটেইলস দিচ্ছেন হোমার। এখানে এর মধ্যে ছোট ছোট স্টোরি ঢুকে গেল, স্টোরি অফ অ্যাপোলোস প্রিস্ট ক্রাইসিস এন্ড হিজ ডটার ক্রাইসিস, দ্য স্টোরি অফ ব্রিসেইস, অ্যাকিলিসের কাছ থেকে ওর ওয়ার প্রাইজ কেড়ে নিল অ্যাগামেমনন, কারণ ওর ওয়ার প্রাইজ ও স্যাক্রিফাইস করে দিয়েছে সবার নিরাপত্তার খাতিরে। এই কার্যক্রমের কারণে অ্যাকিলিস আর অ্যাগামেমননের বিশাল ঝগড়া। এই যে স্পেশাল ডিটেলস, এটা হচ্ছে হোমারের ক্রেডিট। তারপরে একটু আগে যেটা বললাম যে সবাই জানতো যে হেক্টর ওয়াজ কিলড বাই অ্যাকিলিস, কিন্তু সবাই জানতো না হোয়াই এন্ড হাউ, কেন এবং কিভাবে। তার পিছনে কারণ পেট্রোক্লাস, তার পিছনে এই যে পেট্রোক্লাসের কাহিনী, এটার পিছনে হোমারের ক্রেডিট আছে। তার মানে আমরা বলতে পারি ইলিয়াড যদি 100% স্টোরি হয়, তাহলে 50% অলরেডি মানুষের জানা ছিল, অ্যাটলিস্ট মোরলেস ধরেন 50 ভাগ অথবা তার বেশি হতে পারে, কিন্তু বাকি 50 ভাগ, বাকিটুকু হোমারের নিজের ক্রিয়েটিভিটি। হোমার অ্যাডেড সাম নিউ ডিটেলস, অরিজিনাল ডিটেলস। মানুষ যখন জানতো যে আমি তো কাহিনীর এইটুকু জানতাম কিন্তু কেন হয় তা তো জানতাম না, যখন এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে তখন সবাই আরো ইন্টারেস্টেড ফিল করছে, শুনি তো আসলে ঘটনাটা কি। হ্যাঁ আমি তো জানতাম হেক্টর উইল বি কিলড বাই অ্যাকিলিস, কিন্তু ঘটনা কি, কেন, কেন ওর প্রতি এত বিদ্বেষ, তার বর্ণনা আমরা পাই হোমারের লেখায়। মানে হোমার গিভস স্পেশাল ডিটেইলস, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে উনি বিশেষ বিশেষ বর্ণনা দিচ্ছেন, যেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেন হোমারকে সবাই স্টোরি টেলার হিসেবে শ্রেষ্ঠ স্টোরি টেলার বলে, দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার অফ অল টাইম? কারণ হচ্ছে এমন একটা গল্প যেটা সবাই জানে, অলরেডি সবাই জানে, সেই গল্পের মধ্যে আকর্ষণ সৃষ্টি করা এটিকে কম চারটিখানি ব্যাপার মনে করেন? হাজার হাজার মানুষের মুখে মুখে অলরেডি তখন কাহিনী প্রচলিত, তারপরেও হোমার কি এমন টেকনিক অ্যাপ্লাই করলেন যে মানুষজন তার কথা মন দিয়ে শুনছে, হাজার হাজার বছর পরে এখনো আমরা হোমারের নাম মনে রাখছি। হোমারকে তো অনেকে স্বীকারই করে না, অনেকে বলে যে হোমার বলতে কেউ ছিল না। আমরা যদি আরেকটা বই দেখি, দিস ইজ এ বুক, এটা দাঁড়ান 24 পেজ, তো আমি প্রথম দিক থেকে দেখাই। এই যে এই বইটা, বুকস দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বইয়ের প্রচ্ছদ, হোমার্স দ্য ইলিয়াড এন্ড অডিসি, রিটেন বাই অ্যালবার্টো ম্যাঙ্গুয়েল। ওনার বইতে উনি হোমার সম্পর্কে কিছু কথা লিখেছেন, আমরা শুধু ওই লাইনগুলো, স্পেশাল লাইনগুলো দেখব। এই বইয়েরই পেজ 24-এ, চ্যাপ্টার 2-তে আ লাইফ অফ হোমার, হোমারের জীবন। এখানে আমরা শুধু হাইলাইট করা পার্টগুলো আলোচনা করি। হোমার সম্পর্কে ম্যাঙ্গুয়েল বলছেন, হোমার ইজ এ শ্যাডোই ফিগার। হোমারকে অনেকে বলে হচ্ছে রহস্যময় চরিত্র, মানে সে যে সত্যি সত্যি ছিল এটা নিয়ে অনেকের মধ্যে বিতর্ক আছে, কেউ কেউ স্বীকার করতে চান না যে হোমার বলতে কেউ ছিল। আবার অনেকেই এটা প্রমাণ করেছেন বিভিন্ন ইতিহাসের সূত্র থেকে যে হোমার হ্যাড বিন বর্ন ট্র্যাডিশনালি ডেটেড ইন 1184 বিসি, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার 1184 বছর পূর্বে, 1184 খ্রিস্ট পূর্বাব্দ, মানে উনার জন্ম যীশু খ্রিস্ট জন্মানোর আরো প্রায় 2000 বছর আগে, মানে 1200 বছর আগে। এখানে 1184। হোমার, এখানে ম্যাঙ্গুয়েল বলছেন, রেফারেন্স হচ্ছে
এরাস্তোথেনিসেস ক্রোনোগ্রাফি, এটা একটা মানে নির্ভরশীল সোর্স। এখানে বলা হচ্ছে হোমার ওয়াজ আ নিয়ার কন্টেম্পোরারি অফ হেক্টর এন্ড অ্যাকিলিস, মানে হেক্টর অ্যাকিলিসের সমসাময়িক ছিলেন। অনেকেই এটা বিশ্বাস করেন যে হেক্টর অ্যাকিলিসরা যখন বেঁচে ছিলেন, হোমার ঠিক তখন বেঁচে ছিলেন। হি ওয়াজ অ্যালাইভ ইন দ্য পিরিয়ড অফ হেক্টর এন্ড অ্যাকিলিস। দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য রিয়েলিটি অফ হোমার। বেশিরভাগই যারা সাহিত্য সমালোচক তারা এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করেন না। তারা বলছে দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য রিয়েলিটি অফ হোমার। তারা বলছেন হি ওয়াজ সিম্পলি দ্য গ্রেটেস্ট অফ পোয়েটস। তারা বলছে গ্রিক কালচারের সর্বশ্রেষ্ঠ কবি, দ্য গ্রেটেস্ট গ্রিক পোয়েট ইজ হোমার, আ ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের মানুষ। মোটামুটি ইতিহাসের বিভিন্ন সূত্র বিবেচনা করে তারা বলছেন হোমার বলে আসলেও কেউ ছিল। হি ইজ এ ট্রু অরিজিনাল পার্সন in some remote age had composed the works on which all Greek culture was based, not only the Iliad and also the Odyssey. মানে গ্রিক সভ্যতা, গ্রিক ওভারঅল ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতার ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে হচ্ছে ইলিয়াড অ্যান্ড অডিসি। ইলিয়াড, স্পেশালি ইলিয়াড, এই বইটা অনেকে বলে পশ্চিমা সভ্যতার ভিত্তি, ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। এখন আমরা ফেরত আসি ইভিরিউ এর কথায়। হোমারের টেকনিকটা কি, উনি কিভাবে মানুষদেরকে আকর্ষণ করছেন? এমন একটা গল্প যেটা সবাই জানে, সেই গল্প উনি এমন ডিটেইলে বলছেন, এমন স্পেশাল স্পেশাল ইনফরমেশন দিচ্ছেন মাঝে মাঝে, ছোট ছোট গল্প, যে মানুষ হুমড়ি খেয়ে শুনছে, মানুষ পাগলের মতো আকুল হয়ে শুনছে। তারা ধরেন 50% কাহিনী তাদের অলরেডি জানা ছিল, বাপ দাদাদের মুখে মুখে তারা গল্পটা জানে আসল কাহিনী কি। কিন্তু হোমারের তো টার্গেট আসল কাহিনী না, হোমারের টার্গেট হচ্ছে সাইড কাহিনী। উনি সাইডে বিভিন্ন ডিটেইল দিচ্ছেন এবং মানুষ মজা পাচ্ছে। যখনই আপনি কাউকে বেশি এন্টারটেইন করতে চান, ডু নট ট্রাই টু সে সামথিং টোটালি নিউ। একদম সরাসরি নতুন কোনো কিছু না বলে পুরাতন কোনো কিছুতে আপনি স্পেশাল ডিটেইল অ্যাড করেন। আমাদের এখনকার সময় যারা ভাইরাল হয় তারা বেশিরভাগ সময়ই দে ডু নট কাম আপ উইথ দেয়ার অরিজিনাল কন্টেন্ট। বেশিরভাগ সময় এটা যদি 100% অরিজিনাল হয়, এটা কিন্তু ভাইরাল হতে সময় লাগে। মানুষ ভাইরাল হচ্ছে কিভাবে? প্রচলিত কোনো একটা কিছু তারা একটু উইয়ার্ড বা পিকুলিয়ার ভাবে এনাক্ট করছে এবং মানুষজন তাদেরকে লুফে নিচ্ছে। আপনি যদি পপুলার হতে চান, তখন আপনি যদি চান যে আমি পপুলার হব এবং আমি অরিজিনাল কোনো কিছু তৈরি করব, তাহলে আপনার সিদ্ধান্তটা ভুল। আপনি অরিজিনাল কোনো কিছু তৈরি করে খুব সহজে আপনি পপুলার হতে পারবেন না, হতে পারে খুবই রেয়ার। আপনি তখনই পপুলার হতে পারবেন যখন আপনি ট্র্যাডিশনাল কোনো কিছু একটু স্পেশাল স্পাইস, এক্সট্রা মশলা দিয়ে যখন আপনি উপস্থাপনা করবেন। হোমার যে গল্পটা বলছে এটা অলরেডি তখনকার মানুষ সবাই জানে, উনি একটু স্পেশাল স্পাইস অ্যাড করছেন, উনি একটু স্পেশাল ডিটেইল অ্যাড করছেন। এটা হচ্ছে ডিভাইস নাম্বার 1, গিভিং কনফিডেন্সিয়াল অ্যাসাইড। সবাইকে কি দিচ্ছেন? কনফিডেন্সিয়াল অ্যাসাইড, যেটা আগে কেউ জানতো না। ফর এক্সাম্পল আমরা বললাম যে সবাই জানতো যে অ্যাকিলিস আর অ্যাগামেমননের ঝগড়া হয়, কিন্তু কেউ জানতো না যে কারণটা কি। কারণটা ব্যাখ্যা করলেন হোমার, সেজন্য মানুষ আরো বেশি আকৃষ্ট হলো। এরপর আমরা চলে যাই তার পরের প্যারাগ্রাফে, 58 পেজের লাস্ট লাইন। সেকেন্ড ইনস্ট্রুমেন্টটা কি? প্রথমটা তো আমরা জানলাম স্পেশাল ডিটেইলস, কনফিডেন্সিয়াল অ্যাসাইডস। অ্যাসাইড, ASID মানে হচ্ছে স্পেশাল ডিটেইলস, মানে যে জিনিসটা আগে কেউ জানতো না সেই সিক্রেটটা বলে দেওয়া। মানে হোমার গল্প বলতে বলতে মাঝে মাঝে ছোট করে কিছু রহস্যময় বা গোপন ঘটনা এক্সপোজ করে দিচ্ছেন। সেকেন্ডলি, ওনার দ্বিতীয় ইটা কি, অস্ত্রটা কি? হোয়াট ইজ দ্য সেকেন্ড, কি বললাম আমরা, ডিভাইস। দ্বিতীয় অস্ত্রটা কি? হোমার এমপ্লয়েজ দ্য ডিভাইস অফ ডিলেইড অ্যাকশন। কোন একটা ঘটনা ধরেন একটার পরে আরেকটা ঘটে। সাপোজ সবাই জানতো যে অ্যাকিলিস
will return, যতই সে ঝগড়া করুক অ্যাগামেমননের সাথে, যতই অ্যাগামেমননের সাথে তার ঝামেলা থাকুক, অ্যাকিলিস ঠিকই ফিরে আসবে। কিন্তু চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 চলে যায়, অ্যাকিলিসের কোনো খবর নাই। কই গেল? অ্যাকিলিস না যুদ্ধে ফিরবে, অ্যাকিলিসের কই আসে না তো। তার মধ্যে সে মাকে বলল যে যাও জিউসকে গিয়ে বলো ওরা যাতে হারতে থাকে, আমি যতদিন না পর্যন্ত যুদ্ধে ফিরবো ততদিন পর্যন্ত গ্রিকরা যেন হারতে থাকে। এই জিনিসটা কিন্তু হোমারের নিজস্ব আবিষ্কার। সবাই জানে যে অ্যাকিলিস যুদ্ধে ফিরবে, কিন্তু হোমার যখন গল্প বলা শুরু করলো, যত দিন যায় মানুষ সন্দেহে পড়ে যায়, তাহলে কি অ্যাকিলিস যুদ্ধে ফিরবে না? এত দেরি হচ্ছে কেন? এখনো কেন ফিরছে না? সবার মধ্যে একটা সাসপেন্স কাজ করছে। এই যে ডিলেইড অ্যাকশন, একটা জিনিস ঘটবেই কিন্তু হোমার সেটাকে টেনে লম্বা করছে। এটার একটা মানে একটা খুবই ক্রুড উদাহরণ হচ্ছে এখনকার যে সিরিয়াল গুলো, হিন্দি সিরিয়াল, একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটতে তারা অহেতুক টালবাহানা করে, প্রচুর দীর্ঘায়িত করে, চুইংগামের মতো টেনে লম্বা করে। মানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটবে, সেটাই তো অ্যাকশন। কিন্তু এখানে একটা অ্যাকশন ঘটার পরে ওইটাই টানা পেঁচাইতে থাকে, পরের ঘটনা আরো টানতে থাকে। এখন হোমার ওয়াজ ভেরি সাকসেসফুল ইন ডিলেইড অ্যাকশন। উনি এমন ভাবে ঘটনাকে পেছাতেন, মানুষজনের মধ্যে সাসপেন্স তৈরি হতো। এই বুঝি অ্যাকিলিস যুদ্ধে ফিরছে, এই বুঝি অ্যাকিলিস যুদ্ধে ফিরছে, এই বুঝি ফিরছে। মানে এই যে পরের পেজে দেখেন ফার্স্ট লাইনটা, হিজ হিয়ারার্স নো হোয়াট ইজ কামিং বাট নট হাউ অর ওয়েন। যারা অডিয়েন্স, যারা অধীর ভাবে হোমারের গল্প শুনছে, তারা খুব ভালো করেই জানে কি ঘটবে, বাট তারা এটা জানে না হাউ অর ওয়েন, ঘটনাটা কিভাবে ঘটবে, কখন ঘটবে। সবাই জানে অ্যাকিলিস যুদ্ধে ফিরবে, কিন্তু সে কখন ফিরবে, কিভাবে ফিরবে, সেটা তারা জানে না। এটা একটা অন্যরকম সাসপেন্স। মানে এভরিওয়ান নোজ দ্যাট অ্যাকিলিস উইল রিটার্ন এন্ড উইল কিল হান্ড্রেডস অফ পিপল, কিন্তু ঘটনা যেভাবে আগাচ্ছে মনে হয় না অ্যাকিলিস ফিরবে। মানে ওদের মধ্যে একটা সাসপেন্স তৈরি হয়, অ্যাকিলিস কেন যুদ্ধে ফিরছে না, অ্যাকিলিসের সমস্যাটা কি, অ্যাকিলিস কি আদৌ ফিরবে? যদিও তারা জানে যে হ্যাঁ অ্যাকিলিস ফিরবে, তারপরে যখন অ্যাকিলিস ফিরে তখন সবাই দে আর এক্সাইটেড, কারণ তারা জানতো যে অ্যাকিলিস ফিরবে এবং অ্যাকিলিস ফিরে। এই যে এক্সাইটমেন্টটা, এই যে সাসপেন্স তৈরি করা, ক্রিয়েটিং সাসপেন্স, এটা হচ্ছে হোমারের স্পেশাল অ্যাবিলিটি। তাহলে হোমারের স্টোরি টেলিং এ প্রথম অস্ত্রটা কি? গিভিং স্পেশাল ডিটেইলস, আর নাম্বার 2 হচ্ছে ক্রিয়েটিং সাসপেন্স। হোমার প্রচলিত গল্পেই কিছু বিশেষ বিশেষ বর্ণনা দিচ্ছেন, স্পেশাল ডিটেইল অ্যাড করছেন, এটা তার অরিজিনাল। মানুষ জানতো না স্পেশাল ডেসক্রিপশন, মানুষজন আকৃষ্ট হতো, আকুল হয়ে শুনতো। তারপর যখন সাসপেন্স ক্রিয়েট করতো, হোমারিক সাসপেন্স, সাসপেন্স তৈরি করছে, মানুষ জানে এই ঘটনাটা ঘটবে, কিন্তু কখন ঘটবে এটা তারা জানে না, অন্যরকম সাসপেন্স। এই জন্য বলা হয় যে হোমার ইজ দ্য গ্রেটেস্ট স্টোরি টেলার, কারণ এই দুইটা এলিমেন্ট তিনি অনেক সফলভাবে ইউজ করেছেন। এই জন্য যে কাহিনী সবারই জানা, সেই কাহিনী সবাই শুনে মুগ্ধ হচ্ছে। এভরিওয়ান নোজ হোয়াট হ্যাপেন্স। হোমার জন্মানোর আরো 1000 বছর আগে থেকে এই কাহিনী মানুষের লোকে মুখে প্রচলিত ছিল। যদিও আমরা একটু আগে একটা জায়গায় পড়লাম যে হোমার অ্যাকিলিস হেক্টরের সমসাময়িক ছিলেন, কিন্তু ওটা কিন্তু সবার মতামত না। কিন্তু একটা বিষয়ে সবাই একমত, যে হোমার যখন জন্মগ্রহণ করছে তখন অলরেডি অ্যাকিলিসের কাহিনী সবার মুখে মুখে, সবারই এটা হচ্ছে ফোকলোর, আঞ্চলিক কিংবদন্তি, তার একটা অংশ হচ্ছে দ্য স্টোরি অফ অ্যাকিলিস, হেক্টর অ্যান্ড প্যারিস। কিন্তু যে স্পেশাল ভাবে হোমার গল্পটা বর্ণনা করছেন, দ্য ওয়ে হি ইজ গিভিং দ্য ডিটেইলস এন্ড ক্রিয়েটিং সাসপেন্স, ইট ইজ রিয়েলি রিয়েলি ক্লাসিক। মানে একটা গল্প, সবাই যে গল্পটা জানে সেই গল্পটাকে কিভাবে চমৎকার ভাবে প্রেজেন্ট করা যায়, দুইটা অস্ত্র। নাম্বার 1 গিভিং স্পেশাল ডিটেইলস, এক্সট্রা ডিটেইলস, এন্ড নাম্বার 2 ক্রিয়েটিং সাসপেন্স। এই হচ্ছে আমাদের প্রথম ফোকাস ছিল স্টোরি টেলিং টেকনিক অফ হোমার। হোমার কিভাবে
প্রচলিত একটা গল্পকে, যে গল্পটা সবাই জানে, সেটাকে আরো আকর্ষণীয় ভাবে সবার সামনে উপস্থাপন করছে। পুরাতন গল্পই নতুন করে বলছেন, পুরাতন গল্পই সবার সামনে নতুন করে আমাদের সামনে ধরা দিচ্ছে। কেউ কেউ, একটু আগে বললাম যে কেউ কেউ হোমারের অস্তিত্ব অস্বীকার করত, কিন্তু ইভিলিউ বলছেন একটা দিক দিয়ে আমাদের একমত হতে হবে যে অডিসিউস এন্ড ইলিয়াড এই দুইটা টেক্সট একজন মানুষেরই লেখা। কিভাবে আমরা এই হাইলাইট করা আছে, এটা আমি সিলেক্ট করলাম, আপনারা দেখেন। দ্য সিমিলারিটি ইন দ্য কম্পোজিশন, আমরা দুইটা টেক্সট, একটা হচ্ছে অডিসি, ইলিয়াড, এই দুইটার মধ্যে আমরা অনেক মিল পাই। কি কি মিল পাই এটার বর্ণনা আমরা তার একটু আগে পাবো। এখানে মানে সিমিলারিটি, একটু, আচ্ছা, আচ্ছা, অডিসি এন্ড ইলিয়াড এই দুটো টেক্সটের মধ্যে মিল কোথায়? স্ট্রাকচারে। দ্য চিফ ফিগার, দুইটা টেক্সটেই, ইলিয়াড এবং অডিসি দুটা এপিকেই আমরা পাচ্ছি the chief figure is introduced in the beginning only to vanish and be talked about by other characters till he appears in person in 5. অ্যাকিলিস হচ্ছে ইলিয়াডের প্রোটাগনিস্ট, আর অডিসিউস হচ্ছে অডিসির প্রোটাগনিস্ট। এদের দুইজনই দেখা যাচ্ছে মেইন ক্যারেক্টার, প্রথমে একবার এসে কথাবার্তা বলে তারপর তার খবর নাই, অন্যদের ফোকাস বেশি। মেইন প্রোটাগনিস্ট সে অ্যাবসেন্ট, অডিসিউসও অ্যাবসেন্ট হয়ে যায়, অ্যাকিলিসও অ্যাবসেন্ট হয়ে যায়। সে মানে একদম নাটকের মাঝামাঝি গিয়ে তখন দেখা যায় যে মেইন ক্যারেক্টার আবার আসছে। এমন না যে প্রতিটা চ্যাপ্টারেই আমাদের প্রোটাগনিস্ট সে ডমিনেন্ট। আমাদের প্রোটাগনিস্ট প্রথম দিকে হালকা এসে তারপরে তার খবর নাই, তারপর আবার পরে এসে হাজির হয়। ইলিয়াডের বেলায় সেম প্যাটার্ন, অডিসিতেও এই একই প্যাটার্ন। Moreover, parallel and technique extend to the conclusion of both works. দুইটা বইয়েই বুক 22, 22 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ক্লাইম্যাক্স। বুক 22 ব্রিং দ্য অ্যাকশন টু আ ক্লাইম্যাক্স। দুইটা বইতেই বুক 22, 22 নম্বর চ্যাপ্টারে আমরা ক্লাইম্যাক্স পাই। কি ক্লাইম্যাক্স? হেক্টর ইজ কিল্ড। ইলিয়াডের ক্লাইম্যাক্স হচ্ছে হেক্টর ইজ কিল্ড বাই অ্যাকিলিস। আর অডিসিতে অল দ্য সুইটার্স আর ডিসপোজড অফ। পেনেলোপে অডিসিউসের ওয়াইফ, তাকে যারা মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সবাইকে হত্যা করা হয়। ক্লাইম্যাক্স, হেক্টর ইজ কিল্ড, দ্য সুইটার্স আর ডিসপোজড অফ। মানে ইলিয়াড আর অডিসি এই দুইটার মধ্যে অনেক মিল। তারপর বুক 23 তে পিসফুল ইন্টারলিউড, আর বুক 24 এ দুইটা বইতেই আমরা 24টা চ্যাপ্টার পাচ্ছি, এবং বুক 24 প্রোভাইডস দ্য রেজলিউশন অফ দ্য ড্রামা, মানে এন্ডিং পাচ্ছি আমরা। অ্যাকিলিস ওবেজ দ্য গডস এন্ড রিলেন্টস। অ্যাকিলিসকে জিউস নির্দেশ দেয় যে এখনই তুমি হেক্টরের ডেড বডিটা ফেরত দিয়ে দাও, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম। আর অডিসিউস ইজ রিইনস্টেটেড বাই ডিভাইন ইন্টারভেনশন। অডিসিউস তার ক্ষমতা ফিরে পায়। শেষে গিয়ে একটা মানে কমপ্লিশন আমরা পাচ্ছি। আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে অডিসি এন্ড ইলিয়াড এই দুইটা টেক্সটের মধ্যে অনেক মিল আছে। স্ট্রাকচারালি দেয়ার আর লটস অফ সিমিলারিটিস। রাইটিং স্টাইল বলেন, ব্যাখ্যা বলেন, তারপর ওভারঅল স্ট্রাকচার, সব মিলিয়ে আমরা বলতে পারি the similarity in their composition is one of the many things which incline me to think one man is the author of both works. হোমার যদি নাও থাকে, সাপোজ হোমার বলতে কেউ নাই, কিন্তু একটা বিষয় আমরা শিওর হতে পারি যে যে ব্যক্তির ইলিয়াড তৈরি করেছেন সেই ভদ্রলোক তৈরি করেছেন অডিসি। প্রথমে উনি এটা বললেন যে এটা আমরা প্রমাণ করতে পারি যে অডিসি এবং ইলিয়াড এই দুইটা একজনেরই লেখা। এরপর উনি কিছু সমস্যার কথা বলছেন। ইলিয়াডে কিছু দুর্বলতা আছে, কিছু দুর্বলতা আছে। প্রথমে এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা এটাই প্রমাণ করতে চাচ্ছি যে হোমার বলতে যদি কেউ নাও থাকে, সাপোজ দেয়ার ইজ নো ওয়ান কল্ড হোমার, সাপোজ আমরা হাইপোথেটিক্যালি যদি চিন্তা করি যে
হোমার বলতে কেউ নাই। কিন্তু একটা বিষয় আমাদের একমত না হয়ে উপায় নেই, সেটা হচ্ছে ইলিয়াড এন্ড অডিসি এই দুইটা গ্রিক এপিক একজনের লেখা, কারণ একই রকম স্টাইল, একই রকম স্ট্রাকচার, একই রকম ল্যাঙ্গুয়েজ আমরা পাই। কেউ কেউ অ্যালেজ সার্টেন ইনকনগ্রুইটিস ইন দ্য ন্যারেটিভ, কেউ কেউ বলে যে ইলিয়াডের গল্পের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, কিছু মানে ভেজাল আছে, মেলে না, এইখানে একরকম তো এখানে আরেক রকম। and they argued that the Iliad is the composite product of a number of poets of varying merit। বলছে যে কেন কেন ইলিয়াডে এরকম অসামঞ্জস্যতা, কারণ ইলিয়াড আসলে একজন ব্যক্তির রচনায় রচিত না। ওরা বলছে যে ইলিয়াড অনেক মানুষের রচনার সম্মিলিত ফসল। দিস ইজ রিটেন বাই আ নাম্বার অফ পোয়েটস, বেশ বড় সংখ্যক, মানে a number of poets, কয়েকজন কবির মেধার সমষ্টি হচ্ছে, more than one, একজন না, more than one poets they are responsible for composing Iliad। এবং বলছে একাধিক কবি তাদের মেধার সমন্বিত ফসল হচ্ছে ইলিয়াড। এবং এমন না যে তারা একটা কমিটি, দে had not even the doubtful advantage of sitting in a comedy। এবং এই যে কবি তারা যে একসাথে বসে বুদ্ধি করে গল্পটা লিখেছে তাও কিন্তু না। এই এপিক, এই ব্যাপারে তারা কি দাবি করছে যে এই এপিক একজনের লেখা না, অনেকের লেখার সমষ্টি। এবং তারা এই সুবিধা পায়নি কখনো যে একসাথে বসে মাথা খাটিয়ে বুদ্ধি করে একটা কমিটি করে লেখা, তাও না। দে লিভড এট ডিফারেন্ট টাইমস এন্ড ইচ প্যাচড অফ হিজ প্রিডিসেসরস ওয়ার্ক। বিভিন্ন যুগে যুগে বিভিন্ন কবি তারা তাদের মতো করে এডিট করেছে কাহিনীটা, নিজের মতো করে এডিট করেছে, চেঞ্জ করেছে, তারপরের প্রজন্মে এসে আরেকজন সেই গল্পটা আগিয়ে নিয়ে গেছে। এরকম একাধিক কবির মেধার সমন্বয়ে তৈরি হচ্ছে ইলিয়াড। মানে মূল কথা হচ্ছে কেউ কেউ বলছে যে ইলিয়াডের কাহিনীর মধ্যে কিছু বেখাপ্পা বিষয় আছে, কিছু অসামঞ্জস্যতা আছে, কারণ বিভিন্ন যুগে যুগে গল্পটা এক এক কবি তার নিজের মতো করে লিখেছে। মানে হোমার বলতে একজন কেউ নাই, এটা হচ্ছে অনেকগুলো কবি বিভিন্ন যুগে যুগে বিভিন্ন জেনারেশনে তারা গল্পটাকে একটু একটু করে কাহিনীতে কাঠামো দিয়েছে। তারপর আরেকটা ব্যাপারে সবাই একমত, যেটা একটু আগে আমরা বললাম, হোমার ডিড নট ইনভেন্ট দ্য স্টোরি অফ ট্রয়। এই ব্যাপারে একমত হতে হবে যে হোমার কিন্তু এই ট্রয়ের গল্প তার নিজের লেখা না, ইট ওয়াজ নট হিজ অরিজিনাল ইনভেনশন। একটু আগেই যেটা বললাম, হোমার borrowed হোমার অ্যাকচুয়ালি borrowed the traditional story structure frame। প্রচলিত গল্পের ফ্রেমে উনি স্পেশালিটি অ্যাড করেছেন। সেটারই মানে চলছে, হি ইনহেরিটেড আ গ্রেট ডিল অফ ইট ফ্রম প্রিভিয়াস পোয়েটস। অবশ্যই এটা হোমারের অরিজিনাল ক্রিয়েশন না, হোমার ইনহেরিটেড আ গ্রেট ডিল অফ ইট ফ্রম প্রিভিয়াস পোয়েটস। এর আগে বিভিন্ন যুগে বিভিন্ন কবির তৈরি করা কাহিনীতে হোমার নিজস্ব মেধা প্রয়োগ করে সেটাকে উৎকর্ষতা দিয়েছেন। উই হ্যাভ বাই নো মিনস টু শোন দ্যাট দ্য ইলিয়াড ওয়াজ নট হিজ অন। কিন্তু তার মানে এই না যে ইলিয়াডের কাহিনী হোমারের না। ইলিয়াডের যে গল্পটা, এটার বেশিরভাগই হচ্ছে হোমারের নিজের, বাট এটা বেসড অন ট্র্যাডিশনাল স্টোরি। আমরা আমাদের লেকচারের দ্বিতীয় পর্যায়ে প্রমাণ করার চেষ্টা করছি হোমারকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় অ্যাজ অ্যান অরিজিনাল অথর অফ ইলিয়াড। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হোমার্স কনসিস্টেন্সি ইন ক্যারেক্টার ড্রয়িং। হোমারের ক্যারেক্টারাইজেশন, হোমার যেভাবে চরিত্র তুলে ধরেছেন, যেভাবে হোমারের ক্যারেক্টার গুলো সুন্দরভাবে ফুটে উঠছে, এটা আমরা আমাদের স্পেশালি লেকচার থ্রি বা লেকচার 4 আমরা যখন বুক 6 চ্যাপ্টার 6 যখন পড়েছি,
আবার আমরা যখন 11 চ্যাপ্টার 11 পড়েছি, তখন আমরা এইটা এটার একটা প্রমাণ পেয়েছি। হোমার ইজ কনসিস্টেন্ট ইন ক্যারেক্টার ড্রয়িং। হোমার এত সুন্দর করে ক্যারেক্টার গুলো তুলে ধরেছেন, কিন্তু তার যে ক্যারেক্টার ড্রয়িং, তার যে চরিত্র চিত্রায়ন, সেটার মধ্যে একটা বিশেষত্ব আছে। হি ডাজ নট ডিসক্রাইব হিজ ক্যারেক্টার্স অ্যাট লেংথ। উনি কিন্তু একটা চরিত্র উনি রচনার মতো করে বর্ণনা করছেন না। ক্যারেক্টাররা নিজেই তাদের ডায়ালগের মাধ্যমে নিজেদের ক্যারেক্টারকে এক্সপোজ করছে। হোমার ডাজ নট ডিসক্রাইব দ্য ক্যারেক্টার্স ইন অ্যাট লেংথ। হোমার কিন্তু নিজে তার জবানিতে ক্যারেক্টারদেরকে ব্যাখ্যা করছেন না, বরং চরিত্ররা নিজেই তাদেরকে ডিসক্লোজ করছে, তাদের আসল চেহারা আমাদের সামনে তুলে ধরছে। হি মেক্স দেম ডিসক্লোজ দেমসেলফ বাই হোয়াট দে সে অ্যান্ড ডু ইন দ্য সিনস ওয়্যার দে অ্যাপিয়ার। এটা আমাদের কিন্তু বিশেষ করে প্রতিটা চ্যাপ্টারে আমরা যখন পড়েছি, আপনাদেরকে বারবার বলেছি যে দেখেন, ওরা এমন ভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছে যে নিজেদের ক্যারেক্টার নিজেরাই এক্সপোজ করে দিচ্ছে। ওদের কথার মধ্য দিয়েই প্রমাণ হচ্ছে ওরা কি ধরনের মানুষ। অ্যাগামেমনন যেভাবে অ্যাকিলিসকে ইনসাল্ট করছে, ওর ডায়লগের মধ্য দিয়েই আমরা প্রমাণ পাচ্ছি অ্যাগামেমনন কি ধরনের মানুষ। অ্যাকিলিসও তার ডায়লগের মধ্য দিয়ে আমরা প্রমাণ পাচ্ছি উনি কেমন। হেক্টর তার ডায়লগের মধ্য দিয়ে বেরিয়ে আসছে সে কেমন মানুষ। অ্যাজ এ হিউম্যান বিং, হাউ ইজ হেক্টর। তারপর মাদার, আমরা দুইজন মা, স্পেশালি উই গেট টু মাদার্স, থ্যাটিস অ্যান্ড হেকাবে। এই দুইজন মা তারা কিভাবে আলাদা, তার একটা বর্ণনা কিন্তু তাদের ডায়লগ থেকে আমরা পাচ্ছি। হোমার তার ক্যারেক্টারের মুখ দিয়ে এত সুন্দর করে ডায়লগ গুলো বের করে নিয়ে আসছেন যে ডায়লগ গুলো অ্যানালিসিস করেই আমরা বুঝে নিতে পারি যে ক্যারেক্টার গুলো কেমন। হোমার কিন্তু ট্র্যাডিশনালি একটা চরিত্রকে ব্যাখ্যা করছেন না, বরং উনি কি করছেন, হি মেক্স দেম ডিসক্লোজ দেয়ার ওন ক্যারেক্টার বাই হোয়াট দে সে অ্যান্ড ডু। তাদের কথা বলা, তাদের ডায়লগ, তাদের অ্যাকশন, কথা এবং কাজে তাদের নিজস্ব তাদের যে ডায়লগস, তাদের যে সংলাপ, তাদের যে অ্যাক্টিভিটি, কার্যক্রম, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে আমাদের অ্যানালিসিস দাঁড় করাচ্ছে। এই জন্য আমরা বলছি হোমার ইজ দ্য অরিজিনাল অথর অফ ইলিয়াড। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্যারেক্টার, তাদের ডায়লগের ভঙ্গি একরকম। যদি এমন হতো যে ইলিয়াড বিভিন্ন রাইটারের লেখার সমষ্টি, যুগে যুগে বিভিন্ন জন অল্প 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 করে রেখেছে, তাহলে কিন্তু এই কনসিস্টেন্সি থাকতো না ক্যারেক্টারের মধ্যে। কেউ হয়তো হেক্টরকে একভাবে উপস্থাপন করত, আরেকজন হয়তো হেক্টরকে আরেকভাবে উপস্থাপন করত। কেউ হয়তো অ্যাকিলিসকে একটু অ্যারোগেন্ট ওয়েতে করত, আবার কেউ কেউ হয়তো অ্যাকিলিসকে একটু অন্যরকম ভাবে পোট্রে করত। এটা আমরা প্রমাণ করতে পারি যে প্রতিটা ক্যারেক্টার, ইচ এন্ড এভরি ক্যারেক্টার ইজ কনসিস্টেন্ট। গত ক্লাসে আমরা যখন দেখলাম, আপনারা খেয়াল করেছেন কিনা, প্রায়াম যখন প্রথম প্রথম ইমোশনাল পরিবেশ তৈরি করলো, তখন কিন্তু অ্যাকিলিস ইনফ্লুয়েন্স হয়ে সেও ইমোশনাল হয়ে যায়, কিন্তু সেই ইমোশন কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ্যাকিলিস কিন্তু আবার তার নিজের মেজাজে ফেরত আসে। শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকিলিসের একরকম ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই। আমাদের কাহিনী হয়েছিল মাত্র 51 ডেজ। আমাদের টোটাল কাহিনীটা হচ্ছে 51 দিনের কাহিনী। বুক 1 থেকে শুরু করে বুক 24 পর্যন্ত 51 ডেজ, 51 দিন। 51 দিনে তো একটা ক্যারেক্টারের খুব বেশি চেঞ্জ হবে না, এবং তারই একটা সুন্দর সামঞ্জস্য আমরা পাই। প্রতিটা ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারের অ্যাটিটিউড, ফলো থ্রু, পয়েন্ট অফ ভিউ, তাদের যে মেজাজ, একটা কনসিস্টেন্সি বজায় থাকে। এবং প্রতিটা ক্যারেক্টার হি মেক দেম ডিসক্লোজ দেমসেলফ বাই হোয়াট দে সে এন্ড ডু। তাদের সংলাপ, তাদের কার্যক্রম, তাদের ডায়ালগস এন্ড অ্যাকশন, এর উপর ভিত্তি করে আমরা প্রতিটা ক্যারেক্টারকে অ্যানালিসিস করতে পারি।
যখনই আমরা বলতে পারি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্যারেক্টার একভাবে ডেভেলপ করছে, তখনই আমরা বলতে পারি যে হোমার ইজ সাকসেসফুল ইন কনসিস্টেন্সি। তার মানে এটা প্রমাণ হয় যে হোমার হোমার অথবা আমরা বলতে পারি হোমার যদি নাও থাকে, ইলিয়াড ইজ রিটেন বাই ওয়ান পার্সন, ইলিয়াড ইজ রিটেন বাই ওয়ান সিঙ্গেল অথর, এবং পরবর্তীতে আমরা এটা বলবো and obviously that person is Homer. এরপর আমরা একটু সামনে চলে যাই, এই পার্টটা আপনারা পড়ে নেবেন। ইলিয়াডে কিছু মাইনর ইনকনগ্রুইটিস ইন টাইমিং, সময়ে সময়ে সময় বিভাগে মানে টাইম প্ল্যানিং এ কিছু ভুল ত্রুটি আছে ছোট ছোট, এটা আপনারা দেখে নেবেন। এই জন্য অনেকে দোষ ত্রুটি ধরে যে ইলিয়াডে দেখা যায় যে টাইমিং এ কিছু গোলমাল আছে। ওকে, হোমার কেন গুরুত্বপূর্ণ, হোমার ওয়াই হি ইজ ইম্পর্টেন্ট। আমি এখন পর্যন্ত কিন্তু হোমার সম্পর্কে তিনটা পয়েন্ট আলোচনা হয়েছে। প্রথম পয়েন্ট, হোমার ইজ গিভিং স্পেশাল ডিটেইলস টু কনভেনশনাল স্টোরিজ, প্রচলিত লোককাহিনীতে উনি বিশেষ বর্ণনা দিচ্ছেন। তারপর, হোমার ইজ সাকসেসফুল ইন ক্রিয়েটিং সাসপেন্স, উনি প্রচলিত কাহিনীতেই এমন ভাবে সাসপেন্স তৈরি করছেন যে মানুষ জানা গল্প আবার শুনতে চায় হোমারের কণ্ঠে। তারপর, দ্য ওয়ে হোমার পোর্ট্রেড ইচ ক্যারেক্টার ক্রিয়েশন, ক্যারেক্টারাইজেশন অফ হোমার, এটা হচ্ছে হোমারের স্পেশালিটি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করব, হোমার ইনভেন্টেড ড্রামা বিফোর দ্য থিয়েটার ওয়াজ ইনভেন্টেড টু রিসিভ ইট। তখনও পর্যন্ত কালচারে, গ্রিক কালচারে ড্রামা, নাট্যকলা, নাটক ইনক্লুডেড হয়নি, কিন্তু হোমার এমন অদ্ভুতভাবে তার ডায়লগ গুলো বলতেন, এত সুন্দর করে তার ডায়লগ গুলো উপস্থাপন করতেন যে অডিয়েন্স ওর রেসিটেশন, ওর ন্যারেশনের মধ্য দিয়ে ড্রামার এলিমেন্ট খুঁজে পেত। হোমার ইনভেন্টেড ড্রামা বিফোর দ্য থিয়েটার ওয়াজ ইনভেন্টেড টু রিসিভ ইট, মানে নাট্যকারদের গুরু বলে থাকে অনেকে। হোমার ইজ দ্য ফার্স্ট, হোমার ইজ দ্য ফাদার অফ ড্রামা, অনেকে বলে আদি গুরু। হোমার হচ্ছে নাটকের আদি গুরু। যদিও হোমার কোনো নাটক লেখেননি, ট্র্যাডিশনাল নাটক লেখেননি, কিন্তু ওনার ইলিয়াডের ডায়লগ গুলো এত ড্রামাটিক, সবাই এত বেশি ইনফ্লুয়েন্স হতো, ইমপ্রেসড হতো, যে এটা সবাই স্বীকার করতে বাধ্য যে হোমার ইজ দ্য ফাদার অফ ড্রামা। স্পেশালি বুক ওয়ানে যেভাবে অ্যাগামেমনন অ্যাকিলিসের মধ্যে মানে ঝগড়া হচ্ছে, তার পরপরই অ্যাকিলিস ওর মার সাথে যেরকম ইমোশনালি কথাবার্তা বলছে। তারপর আমরা যদি বুক 6-এ আসি, হেক্টরের সাথে ওর মার আলাপচারিতা, হেক্টরের সাথে প্যারিসের আলাপচারিতা, হেক্টরের সাথে অ্যান্ড্রোমেকির কথাবার্তা, এরপর পেট্রোক্লাসের সাথে হেক্টরের যে আলাপচারিতা, এখানে আমরা ড্রামার এলিমেন্ট পাই, নাটকীয়তা, নাটকীয়তা কত মানে উৎকৃষ্ট উপায়, কত দারুণ ভাবে অডিয়েন্সের সামনে রিপ্রেজেন্ট করা যায়, তার একটা উৎকৃষ্ট উদাহরণ, দ্য প্রপার এক্সাম্পল ইজ হোমার। এরপর আমরা আরেকটু এগিয়ে যাই। এখন আপনাদের কেউ হয়তো জিজ্ঞেস করেছিলেন যে ট্রয়ের গল্পটা কি আসলে সত্যি, আসলে কি ট্রয়ের গল্পটা সত্যি, সেই নিয়ে আমরা একটু হালকা আলোচনা করি যে সত্যি সত্যি কি ট্রয়ের ঘটনাটা সত্যি। আমি এখানে হাইলাইট করা আছে, এই পার্টটা একটু পড়ি, শোনেন। There was an earlier Achilles, হোমারের ইলিয়াড লেখার পূর্বে একটা টেক্সট ছিল, সেই টেক্সটের নাম হচ্ছে অ্যাকিলেইস, ACHILLEIS। অ্যাকিলেইস মানে কি, স্টোরি অফ অ্যাকিলিস, মানে ইলিয়াড লেখার পূর্বে এটা প্রচলিত ছিল, অ্যাকিলেইস নামে একটা এপিক ছিল, একটা গল্প প্রচলিত ছিল। কিন্তু অ্যাকিলিস আবার একটা গল্প না, ইনডিড
সেভারাল স্টোরিজ, বেশ কিছু গল্পের সমন্বয়, অনেকগুলো গল্প একসাথে করে। এই গল্পের বিষয়বস্তু কি ছিল? দিস ইজ আ স্টোরি, হাইলাইট করছি, ইন হুইচ দ্য অ্যাংরি ইয়াং হিরো, এই অ্যাকিলিস বা স্টোরি অফ অ্যাকিলিস আমরা কি পাচ্ছি? উই ফাইন্ড দ্য অ্যাংরি ইয়াং হিরো, এটার যে মেইন ক্যারেক্টার সে হচ্ছে খুবই রাগান্বিত, অল্পতেই তার মেজাজ খারাপ হয়ে যায়, বদমেজাজি। আমাদের বদমেজাজি হিরো আছে, কিন্তু কিন্তু তার মেজাজ অল্পতেই খারাপ হয়ে যায়। অ্যান অ্যাংরি ইয়াং হিরো হু রিফিউজড টু ফাইট টিল দ্য 11th আওয়ার, মানে সে প্রথম প্রথম যুদ্ধ করতে মানা করে দেয়, সে যুদ্ধ করবে না। মানে অ্যাগামেমননের কথা আছে যে হি রিফিউজড, অ্যাকিলিস রিফিউজ দ্যাট হি উইল নট ফাইট টিল দ্য 11th আওয়ার, একদম লাস্ট মোমেন্টে সে যুদ্ধে ফেরত আসে। এই ছিল হচ্ছে দ্য স্টোরি অফ অ্যাকিলিস। এটা অলরেডি সবাই জানতো, কিন্তু ডিটেইলটা তার মেধা দিয়ে, তার মনীষা দিয়ে অ্যাড করলেন হোমার। হোমারস ট্যালেন্ট ইজ দেয়ার। হোমারই এই অ্যাকিলেইসের উপর ভিত্তি করে লিখলেন ইলিয়াড। অ্যাকিলেইসের যে গল্পটা, এটা এটা কিন্তু একটা বিশেষ কাহিনী। মানুষ যেন তেন সভায় কিন্তু এই গল্পের বর্ণনা হতো না। কেউ কেউ বলছে যে ৬২ পেজের লাস্টে দেখেন হাইলাইট করা আছে, এসোটেরিক অর অ্যাটলিস্ট রিচুয়াল, মানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভাব গাম্ভীর্যের সাথে এই গল্পগুলো সবাই শেয়ার করত। আর একটু নিচে যাই, পরের পেজে যাই। উই ফাইন্ড দিস স্টোরি ফ্রম দ্য মাউথস অফ ওয়াইজ ম্যান, ধর্মীয় বিভিন্ন গুরু, তারা বিভিন্ন ধর্মীয় সমাবেশে বিভিন্ন রিচুয়াল বা কোনো একটা ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা বিশেষ অংশ হিসেবে এই অ্যাকিলিসের গল্প মানুষদেরকে শোনাতো। কি উদ্দেশ্য ছিল? মানুষকে বোঝাতো যে যদি কেউ তার রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে সে তার জীবনে অনেক কষ্টের সম্মুখীন হবে। অ্যাকিলিস যেমন, অ্যাকিলিস কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, দেয়ারফর হি সাফার্ড ইন হিজ লাইফ, তার জীবনে সে তার ফল পেয়েছে। এই কথাগুলো মানুষদেরকে শেখাতে চেষ্টা করতো যে যদি কেউ তার রাগকে কন্ট্রোল না করতে পারে, শুধু রাগ না, যে কোনো ফিলিংস, মানুষ যদি তার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার জন্য সে পস্তাবে, তার জন্য ফলাফল সে ভোগ করবে। আবার একই সাথে মানুষকে এটাও বোঝাতো, তো দেখবেন যে এখানে ইলিয়াডের প্রতিটা পরতে পরতে, প্রতিটা পেজে আপনি পাবেন সারেন্ডার টু ফেট, ইট ইজ অলরেডি ডিসাইডেড, প্রফেসি। দেখবেন প্রতিটা পেজে আছে ইট ওয়াজ প্রফেসি, 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 এটা হবে, ওটা হবেই, এটা নিয়তি, এটা হবেই। মানে ইট ওয়াজ ফেট দ্যাট ইলিয়াম উইল বি ডিস্ট্রয়েড, ট্রয় নগরী যে ধ্বংস হবে, ইট ওয়াজ ফেটেড। প্যারিস উইল ব্রিং ডিস্ট্রাকশন, ইট ওয়াজ ফেটেড। অ্যাকিলিস উইল কিল, অ্যাকিলিস উইল কিল হেক্টর অ্যান্ড হি উইল ডাই সুন, এটা অলরেডি ফেট। এই দ্বারা ধর্মীয় গুরুরা কি শেখাতে চাইতেন? মানুষের মধ্যে মানুষকে বোঝাতে চাইতেন যে দেয়ার ইজ গডস, দেয়ার আর গডেসেস, দেয়ার আর গডস এন্ড গডেসেস, দে কন্ট্রোলস এভরিথিং, এবং আমরা উই হিউম্যান বিং উই আর হেল্পলেস টু দেম, সবকিছু অলরেডি ফেটেড, অতএব উই মাস্ট সারেন্ডার। সাধারণ মানুষকে দাবিয়ে রাখার জন্য, সাধারণ মানুষকে সবসময় ডমিনেট করার জন্য, কন্ট্রোল করার জন্য ধর্মীয় গুরুরা সবসময় প্রফেসি, ফেট, এটার দোহাই দিত। আর মানুষজন, তখন তো বেশিরভাগ মানুষই ছিল বোকা, অশিক্ষিত, তারা সেটাকে সত্য বলে গ্রহণ করত। গল্প শুনতে শুনতে, গল্প শুনতে শুনতে তাদের ব্রেইন ওয়াশ হয়ে যেত, তাদেরকে একদম হোয়াইট ওয়াশ করে, ব্রেইন ওয়াশ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হতো যে উই হিউম্যান বিং আর হেল্পলেস, all the powers belongs to gods and goddesses and there are fate is already fixed। অতএব মানুষের কি করা উচিত? গডস এন্ড গডেস, তাদের সবসময় পূজা করা উচিত। এভরিওয়ান শুড সার্ভ, এভরিওয়ান শুড প্রে টু গডস এন্ড গডেসেস। যদিও অলরেডি ফেট ইজ ডিসাইডেড, বাট অনলি গডস এন্ড গডেসেস ক্যান হেল্প। দেখেন এই ইলিয়াডের প্রতিটা পার্টে মানুষের আসলে অ্যাক্টিভিটি খুব বেশি না, বেশিরভাগই হচ্ছে হেল্পড বাই গডস এন্ড গডেসেস। শুরু থেকে খেয়াল করেন, প্লেগ তৈরি হতো না, প্লেগ আসতো না অ্যাগামেমননে যদি না অ্যাপোলো নামতো। অ্যাপোলো যদি ক্রাইসিসের কথা না শুনতো তাহলে তো কাহিনী এরকম হতো না।
তারপর আমরা পাচ্ছি থেটিস। থেটিস গিয়ে জিউসকে বললো যে গ্রিকরা হারবে। জিউস যদি সিদ্ধান্ত না নিত তাহলে তো গ্রিকরা তো সাফার করতো না। তারপর আপনাদের মনে আছে কিনা আমাদের ফার্স্ট লেকচারে অ্যাকিলিস অলরেডি মার্ডার মানে অলমোস্ট মার্ডার্ড অ্যাগামেমনন, প্রায় ভুড়ি গালিয়ে নিতে নিচ্ছিল না একদম ডিসাম্পাউল, তার মানে শরীর তলোয়ার অলরেডি বের হয়ে গিয়েছিল। হেরা যদি অ্যাথেনিকে না পাঠাতো, অ্যাথেনি যদি অ্যাগামেমননকে না বাঁচাতো, তাহলে অ্যাগামেমনন তো এখানেই শেষ। মানে প্রতিটা স্টেপে গডস এন্ড গডেস কিন্তু মানুষকে হেল্প করছে। অ্যাফ্রোডাইটি ট্রোজানদের হেল্প করছে, অ্যাপোলো ট্রোজানদের হেল্প করছে, হেরা অ্যাথেনি গ্রিকদের হেল্প করছে, পোসাইডন কখনো কখনো গ্রিকদের হেল্প করছে, কখনো কখনো ট্রোজানদের হেল্প করছে। জিউস যদিও সে বলছে সে নিরপেক্ষ, তাও প্রথম দিকে সে গ্রিকদের বিরুদ্ধে, শেষে গিয়ে আবার পল্টি খেয়ে আবার গ্রিকদের পক্ষে। তাহলে এটা দিয়ে মানুষকে কি বোঝাতে চাচ্ছে? মানুষকে বোঝাতে চাচ্ছে যদিও ফেট অলরেডি ডিসাইডেড, তারপরেও যদি গডস এন্ড গডেসেস তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে ইউ উইল হ্যাভ আ বেটার লাইফ। মানুষকে এইটা বোঝানো, মানুষকে এই ব্রেইন ওয়াশটা দেয়া যে ইউ শুড বি হাম্বল, ইউ শুড অলওয়েজ প্রে টু গডস এন্ড গডেসেস। ইফ গডস এন্ড গডেসেস আর হ্যাপি অ্যাবাউট ইউ, তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, ইউর লাইফ উইল বি a happy life, you will enjoy a happy life। এবং এটা তাদের এই যে পরে লেখা আছে ফোকলোর লেভেল, তাদের যে লোককাহিনী সেই লেভেলে পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষজন যারা ইলিয়াডের গল্প মনে প্রাণে বিশ্বাস করত, বিশেষ করে অ্যাকিলিসের গল্প, এরা বেশিরভাগই কিন্তু রিলিজিয়াস মাইন্ডেড, এক্সট্রিমলি রিলিজিয়াস মাইন্ডেড। হোমার সেই রিলিজিয়াস গল্পটাকে একটু মডিফাই করলেন, তারপরও হোমারের গল্প কিন্তু যথেষ্ট রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে। কিন্তু উনি কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর পুরোপুরি নির্ভর করলেন না। হি হ্যাড হিজ ওন অ্যাপ্রোচ টু ট্রুথ। হোমার তার মতো করে সত্যকে ব্যাখ্যা করছেন, তার মতো করে একটা আর্টফুল রিপ্রেজেন্টেশন অফ ট্রুথ আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা পয়েন্ট গুলো একসাথে একত্রিত করি। হোমার সম্পর্কে আমরা কি কি বললাম, কেউ কি বলতে পারবেন? নাম্বার 1, হোমার ইউজড স্পেশাল ডিটেইলস। হোমার প্রচলিত গল্পে স্পেশাল কিছু ডিটেইলস দিচ্ছেন। নাম্বার 2, হোমার সাসপেন্স ক্রিয়েট করছেন। নাম্বার 3, হোমার প্রতিটা ক্যারেক্টারকে একদম কনসিস্টেন্ট ওয়েতে ক্যারেক্টারাইজ করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্যারেক্টার, তাদের অ্যাটিটিউড, আউটলুক সবকিছু একরকম। তারপর আমরা কি পাচ্ছি? তারপর আমরা পাচ্ছি কি ছিল? হোমার ইনভেন্টেড ড্রামা বিফোর দ্য থিয়েটার ওয়াজ ইনভেন্টেড। তার এপিকের মধ্যে আমরা ড্রামাটিক কোয়ালিটি পাই। নাম্বার 4। নাম্বার 5, হি based on Achilles, story of Achilles, several stories, এটার উপর ভিত্তি করে উনি ইলিয়াড লিখলেন। বাট ওনার অ্যাকিলেইস ছিল হচ্ছে রিলিজিয়াস ফ্লেভারের, মানুষকে রিলিজিয়নের দিকে অ্যাট্রাক্ট করা গল্পের মাধ্যমে। আর উনি কি করলেন? হিজ ওন অ্যাপ্রোচ টু ট্রুথ থ্রু আর্ট। উনি শিল্পের মাধ্যমে সত্যের কাছাকাছি পৌঁছতে চাচ্ছেন। উনার দ্য অ্যাপ্রোচ অফ হোমার ইজ থ্রু আর্ট। এরপর আমরা আরো পাচ্ছি প্রমাণ যে দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি এ প্লেস কল্ড ট্রয়। সত্যি সত্যি ট্রয় নামে একটা জায়গা ছিল, এটা তুরস্কের কাছাকাছি, টার্কি, গ্রিক টার্কির মাঝামাঝি একটা জায়গায় ট্রয় নামে একটা জায়গা ছিল। আর ইলিয়াম, ট্রয় নগরীর রাজধানীর নাম ছিল ইলিয়াম। কিন্তু এই পয়েন্টটা সরি, আচ্ছা, we know it was more than once destroyed. আচ্ছা, এটা রিপিট হচ্ছে, আপনাদের কি কারো মাইক কি অন করা? আচ্ছা, থ্যাংক ইউ। ট্রয় নামে সত্যি সত্যি একটা এলাকা ছিল, সেই ট্রয় নগরীতে ইলিয়াম নামে একটা রাজপ্রাসাদ ছিল।
10 years war, তবে 10 বছরের যুদ্ধ নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে যে 10 বছর ব্যাপী যে যুদ্ধ বলে গ্রিকো ট্রোজান ওয়ার অ্যাকচুয়ালি ইট ডিড নট টেক প্লেস, কারণ ইট ওয়াজ নট প্র্যাকটিক্যাল। ওই সময়ে একটা শহরকে 10 বছর ব্যাপী বন্দি করে রাখা, আটকে রাখা, মানে এটা আসলে এই জায়গাটায় সবাই আপত্তি করছে যে ট্রয় নামে একটা শহর ছিল, ইট ওয়াজ মোর দেন ওয়ান্স ডিস্ট্রয়েড, এটা অ্যাটলিস্ট একবার তো ধ্বংস হয়ে যায়। ট্রয় নগরীর এখন আর অস্তিত্ব নাই। এই ব্যাপারে সবাই একমত যে ট্রয় নগরী ছিল এবং ইট ওয়াজ ডিস্ট্রয়েড। তবে একটা বিষয়ে তাদের আপত্তি যে 10 বছর ব্যাপী যুদ্ধ এটা মেবি সম্ভব না, মেবি ইট ডিড নট টেক প্লেস। এটা বলছে ইট ওয়াজ এ ফিকশন অফ এ ভেরি স্পেশাল কাইন্ড which had existed long before Homer's time. এটা হচ্ছে একটা কিংবদন্তি, মানুষের মুখে মুখে প্রচলিত ছিল যে 10 বছর ধরে একটা যুদ্ধ চলেছিল। এখন 10 বছর ধরে একটা যুদ্ধ চলা, এটা ওই সময় এটা আসলে অবাস্তবের মতো, কারণ একটা শহর যদি 10 বছর মানে অবরুদ্ধ থাকে তাহলে তো ওই শহর টিকে থাকার কথা না। এই জায়গাতে সবাই আপত্তি করছে যে মেবি 10 বছর ব্যাপী যে কাহিনীটা এটা মেবি ঠিক না, এটা মেবি অতিরঞ্জিত, হয়তো অনেকদিন ধরে চলেছিল কিন্তু মানুষের মুখে মুখে তো একটা কাহিনী মানে কেমন চেঞ্জ হয়ে যায়, অতিরঞ্জন কিভাবে হয়। যেমন একবার মানুষ একটা এমন একটা প্রচলিত মানে গুজব রটে গেল যে একজন মানুষ এক চড়ে এক চড়ে 7টা মশা মেরেছে। মানে এটা হচ্ছে কাহিনীটা এরকম যে একজন লোক সে এক চড় দিয়ে মশা মেরেছিল একটা, তারপর মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে সেটা হয়ে গেল 7টা। আবার আরেকটা গল্প আছে যে যুদ্ধে একজন এক ঘায়ে একজন মানুষ মেরে ফেলেছিল, মানে একটা স্ট্রাইক একজন মানুষ নিহত। লোকমুখে এটা প্রচলিত হয়ে গেল যে এক ঘায়ে 10 জন মানুষ নিহত। মানে লোকমুখে এটা মানুষের টেন্ডেন্সি টু এক্সাজারেট থিংস, তার গল্প যেন সবাই ফোকাস দিয়ে মন দিয়ে শোনে, এই জন্য সে একটু অতিরঞ্জন করে, একটু বাড়িয়ে বলে। এখানে হোমার যখন মানে শুনছে 10 বছর ব্যাপী যুদ্ধটা, এটা মেবি হতে পারে মানে লেজেন্ডারি ফোকলোরের একটা পার্ট, যুগে যুগে এক্সাজারেট হয়েছে। এতদিন ধরে যুদ্ধ হওয়ার কথা না আসলে, মেবি ইট ওয়াজ রেজাল্ট অফ এক্সাজারেশন। হোমারের অ্যাচিভমেন্টটা কি, যেটা আজকে ক্লাসে আমরা বারবার ধরে প্রমাণ করার চেষ্টা করছি। Homer's achievement in building up the tale and the characters who make it. এই যে প্রচলিত কাহিনীর উপর ভিত্তি করে এত চমৎকার একটা এপিক তৈরি করা, এত সুন্দর ছন্দ মিলিয়ে 15,000 লাইন, মানে প্রায় 15,000 লাইন এর একটা চমৎকার এপিক লং ন্যারেটিভ পোয়েম ফুল অফ অ্যাকশনস, এটা তো সহজ কথা না। ইট ইস এ গ্রেট অ্যাচিভমেন্ট। প্রচলিত কাহিনীর কাঠামোর উপর ভিত্তি করে উনি যে তার নিজস্ব মেধা দিয়ে ডিটেইল অ্যাড করছেন, সাসপেন্স অ্যাড করছেন, ক্যারেক্টার গুলো তৈরি করছেন, ক্যারেক্টারাইজেশন, এটা অনন্য। উনি বলছেন ইভিরিউ, আমাদের ট্রান্সলেটর ইভিরিউ, যার জন্য আমরা এই ট্রান্সলেশনটা পড়তে পারছি, উনি বলছেন আই উড রাদার হ্যাভ দ্য ইলিয়াড দেন আ হোল শেলফ অফ ব্রোঞ্জ এজ ওয়ার রিপোর্ট হাউএভার অ্যাকুরেট। বলছে হোমারের যে ইলিয়াড এটার ঐতিহাসিক মূল্য আছে, যদিও এর মধ্যে সন্দেহ করার মতো যথেষ্ট উপাদান আছে, বাট এখানে কিছু কিছু ইতিহাসের উপাদান আমরা পাই। ইভিরিউ বলছে আমি বরং বোরিং ইতিহাসের রিপোর্ট পড়ার চাইতে আমি হোমারের কয়েকটা পেজ পড়বো। হোমার ডাজ গিভ আস হিস্ট্রি, হোমার আমাদেরকে ইতিহাস শেখাচ্ছেন, দ্য হিস্ট্রি অফ হিজ ওন ওয়ার্ল্ড, তার সমসাময়িক দুনিয়াটা কেমন ছিল তার একটা ইতিহাস হচ্ছে ইলিয়াড, যেটা গত ক্লাসে আমরা বললাম যে ইলিয়াড ইজ অলমোস্ট আ ডকুমেন্টারি অফ এনশিয়েন্ট গ্রিক কালচার। ইলিয়াড ইজ অলমোস্ট অ্যান এনসাইক্লোপিডিয়া অফ এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড। হোমার তার প্রতিটা পাতায় পাতায় ডিটেইলস দিচ্ছেন আর হিস্টোরি, ইতিহাস ফুটে উঠছে। হোমার আমাদেরকে ইতিহাস
বিলিয়ে যাচ্ছেন। ইতিহাসের বিভিন্ন সাক্ষী এই ইলিয়াড। এক্সাম্পল, আপনারা যদি নেস্টরের কথা মনে থাকে, নেস্টর সবচেয়ে সিনিয়র গ্রিক সোলজার, অ্যাগামেমননের অ্যাডভাইজার, যার কথা মতো অ্যাগামেমনন চলে, সেই নেস্টর। এই হচ্ছে সেই নেস্টর যে পেট্রোক্লাসকে বুদ্ধি দিয়েছিল যে যাও অ্যাকিলিসের কাছ থেকে যুদ্ধের পোশাক ধার করে নিয়ে আসো। সেই নেস্টরের একটা কাপের বর্ণনা আছে, খুব চমৎকার। নেস্টরস কাপ, এটা ওই যে আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম যে ইউরিপিলাসের ক্ষত ট্রিট করে, যে ওই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারই একটু মানে শুরুর দিকে আছে, নাইস ডিসক্রিপশন অফ নেস্টার্স কাপ, নাইস ডিসক্রিপশন অফ নেস্টার্স কাপ ইন এ কেস ইজ এ কেস ইন পয়েন্ট। নেস্টরের যে কাপের বর্ণনাটা আছে না, মানে এত সুন্দর করে হোমার বর্ণনাটা করেছেন। ইট ইজ এ কম্পারেবল ভেসেল উইথ এ কাপল অফ ডাভস অন টপ অফ ইট। মানে এই, এটা হচ্ছে এমন একটা কাপ যার উপরে হচ্ছে দুইটা ঘুঘুর মানে ভাস্কর্য আছে। ইট ওয়াজ ডিসকভার্ড এট মাইসিনি। এরকম হুবহু এরকম একটা কাপ পরবর্তীতে প্রায় 2-2.5 হাজার বছর পরে মাইসিনিতে আবিষ্কৃত হয়। মানে ওই যে পুরাতত্ত্ববিদরা, আর্কিওলজিস্টরা, তারা যখন মাটি খনন করছিল তখন এরকম একটা সত্যি সত্যি নেস্টরের কাপের মতো একটা কাপ খুঁজে পাওয়া যায়। মানে হোমার এত ডিটেইলে কাপটার বর্ণনা দিয়েছেন, প্রায় ওই রকমই একটা কাপ সত্যি সত্যি পাওয়া গেছে। Yet in Homer's day there was no science of archaeology. হোমারের সময় নিশ্চয় আর্কিওলজি এত স্ট্রং ছিল না, নো রিটেন হিস্টোরি টু অ্যাসিস্ট দ্য হিস্টোরিক্যাল নভেলিস্ট। তাহলে হোমার কোথা থেকে এই ডিটেলটা পেলেন? Where then did he get this detail from the past? I think there is only one answer. সেটা কি? He took them from the works of previous poets. একটা হতে পারে যে তার হয়তো তার আগে যারা কবি ছিলেন তাদের কাছ থেকে উনি হয়তো নিয়েছেন। তারপরও মানে ডিটেইলটা, নেস্টরের কাপ এত সুন্দর করে বর্ণনা আছে। পরবর্তীতে সেই রকমই একটা কাপ যখন ধ্বংসস্তূপ থেকে আবিষ্কার হয়, পুরাকীর্তি স্থল আর্কিওলজি স্পট থেকে যখন আবিষ্কার হয়, তখন সত্যি এটা সবার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করে। তাহলে এখানে গিয়ে আমরা পাচ্ছি নেক্সট পয়েন্ট, হোমার অ্যাজ এ হিস্টোরিয়ান। হোমার কিন্তু তার ইলিয়াডের মধ্য দিয়ে একজন ইতিহাসবিদের কাজ করছেন। আজকের ক্লাসটা আমরা যে টপিক দিয়ে শেষ করব, আর অনেক কিছু আলোচনা করা যায়, বাট আজকে আমরা যে টপিক দিয়ে শেষ করব সেটা হচ্ছে সিমিলি, হোমলি সিমিলি। হোমারের ইলিয়াডে আমরা প্রচুর পরিমাণে সিমিলি মেটাফোর, স্পেশালি সিমিলির ইউজ আমরা পাবো। এত সুন্দর করে উনি সিমিলির ব্যবহার করেছেন, সত্যি প্রশংসনীয়। একটা ছোট্ট বর্ণনা এখানে আছে হাইলাইট করা। মার্মিডন, দ্য এলিট ফাইটার্স, অ্যাকিলিসের আন্ডারে যারা ছিল মার্মিডনস, তাদের সাথে কিসের তুলনা করেছেন হোমার? মার্মিডনস আর লাইকেন্ড টু আ হোর্ড অফ ওয়াস্প। ওয়াস্প, ওয়াস্প মানে কি? ওয়াস্প চেনেন আপনারা? ওয়াস্প দেখেন নাই কখনো? দাঁড়ান, ওয়াস্প দেখি আমরা। যেহেতু আমাদের উই আর ব্লেসড বাই ইন্টারনেট, আমরা ওয়াস্প দেখি। ওয়াস্পের ছবি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? প্লিজ রেসপন্স। দিস ইজ ওয়াস্প। এই হচ্ছে ওয়াস্প। ওয়াস্প যেমন হুল ফোটায় আক্রমণ করে, এই ওয়াস্পের সাথে তুলনা করা হচ্ছে মার্মিডন কিলারদেরকে। মার্মিডনস আর লাইকেন্স টু আ হোর্ড অফ ওয়াস্প, এসবের ঝাঁক। আমরা যে লাইনটা দিয়ে আজকের ক্লাস শেষ করব সেটা হচ্ছে, Homer gives us a unified picture of the world he saw with his own eyes. মানে এত ডিটেইলে তো সম্ভব না। হোমার কিভাবে
এত চমৎকার ভাবে একটা জগতের বর্ণনা দিচ্ছেন? একটাই হতে পারে, সেটা হচ্ছে হোমার নিজের চোখে দেখেছেন। হোমার নিজের চোখে পৃথিবীকে দেখেছেন, ওইভাবেই উনি সুন্দর সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। হোমার gives us history, a unified picture of the world he saw with his own eyes. তার নিজের চোখে যা দেখেছেন তাই ডকুমেন্টারির মতো রেকর্ড করেছেন, লাইক এ ডকুমেন্টারি। এই জন্য গত ক্লাসে আমরা বলেছিলাম ইলিয়াড ইজ অলমোস্ট অ্যান এনসাইক্লোপিডিয়া, অলমোস্ট আ ডকুমেন্টারি অফ এনশিয়েন্ট গ্রিক কালচার, এনশিয়েন্ট গ্রিক ওয়ার্ল্ড। আমরা এই ব্যাপারে একমত হতে পারি। অতএব এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে নেটের সম্ভবত সমস্যা, আজকে আপনাদের রেসপন্স ওইভাবে পাওয়া গেল না। যাই হোক, আমরা আজকের মতো শেষ করি। যদি আজকের কিন্তু বেশিরভাগই আমরা পড়লাম হচ্ছে বই থেকে, টেক্সট থেকে। এই পার্টগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এইমাত্র শেষ করি, এখানেই শেষ করি। ভালো থাকবেন, টেক কেয়ার। স্যার, স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।